কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ভোটের ক্যারাভান নিয়ে আজকে আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে। মেদিনীপুর বিধানসভা, মেদিনীপুর নামটা বাংলার ঐতিহ্যের সঙ্গে গর্বের সঙ্গে জড়িত। আমরা যে জায়গায় বসে রয়েছি, বিদ্যাসাগর হল, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম যে জায়গার সঙ্গে জড়িত, ফলে বুঝতেই পারছেন শুধুমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নন, তার পাশাপাশি স্বাধীনতা সংগ্রাম, ঐতিহাসিকভাবে সমুদ্রগুপ্তের আমলের মুদ্রা যেমন এখানে পাওয়া গিয়েছে, মীর কাসিমের সঙ্গে এই জায়গার যোগ রয়েছে, তার পাশাপাশি হর্ষবর্ধনের সঙ্গে এই জায়গার যোগ রয়েছে, স্বাধীনতা সংগ্রাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেদিনীপুর বাংলার একটা এমন গুরুত্বপূর্ণ জায়গা যা ঐতিহাসিক সাংস্কৃতিক ভাবে অত্যন্ত উজ্জ্বল। সেই জায়গায় বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলের কাছে কার কি চাওয়া পাওয়া, সাধারণ মানুষ কি বলছেন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি বলছেন, সেই নিয়ে আমাদের ভোটের ক্যারাভান এই মুহূর্তে মেদিনীপুরের সভা কেন্দ্রে। আমাদের সঙ্গে মঞ্চে যেমন উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথিরা, রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তার পাশাপাশি সামনে উপস্থিত জনতা। আমরা তাদের কাছ থেকে যেমন তাদের প্রশ্ন শুনবো যে তাদের কি চাওয়া পাওয়া ছিল, কি পাননি, কি চেয়েছিলেন, এবং তার পাশাপাশি তার উত্তর শুনতে চাইব রাজনৈতিক দলের প্রবক্তাদের। একদম প্রথমেই যেটা মেদিনীপুরের যারা বিধানসভা কেন্দ্রের থেকে যারা আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন তাদের সঙ্গে কলকাতা টিভির দর্শকদের পরিচয় করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন, আমার ঠিক বাঁ দিকে রয়েছেন নির্মাল্য চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি। আমার তার ঠিক পরেই রয়েছেন শম্ভুনাথ চট্টোপাধ্যায়, কংগ্রেসের এই কেন্দ্রের প্রার্থী রয়েছেন শম্ভুনাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে। আমার ঠিক ডান দিকে রয়েছেন শেখ আসলাম আহমেদ, সিপিআই এর প্রতিনিধি, এবং তারপরেই রয়েছেন এই কেন্দ্রের রাজ্য বিজেপির প্রার্থী শঙ্কর গুছাইত। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। মেদিনীপুর কেন্দ্রের যদি রাজনৈতিক ইতিহাসের দিকে দেখি আমরা, তাহলে খুব সাম্প্রতিক ইতিহাসের দিকে যদি দেখি, 2000 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছিল প্রায় 16,000 ভোটের। কিন্তু 2021 সালে এই কেন্দ্রে প্রথমে জুনমালিয়া জেতেন 24,397 ভোটে। তারপর জুনমালিয়াকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে। লোকসভা জুনমালিয়া চলে গেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুজয় হাজরা এই কেন্দ্রে উপনির্বাচনে প্রায় 33,000-এরও বেশি ভোটে তিনি জয় পান। কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের লড়াইটা হাড্ডাহাড্ডিতে পরিণত হয়। মাত্র 2170 ভোটে এই কেন্দ্রে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবং তারপর এসআইআর যে চলছে রাজ্যে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সেই এসআইআর এর জেরে এই কেন্দ্র থেকে প্রায় 25,572 জনের নাম বাদ গিয়েছে। ফলে এই কারণেই এখানে নির্বাচনী লড়াইটা যে অত্যন্ত উত্তেজনাপূর্ণ হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সেই আলোচনায় তো অবশ্যই যাব, কিন্তু একদম প্রথমে এই কেন্দ্রে মানুষের কি চাওয়া পাওয়া ছিল এবং এই রাজনৈতিক দল যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিসের প্রতিশ্রুতি দিয়ে এই মেদিনীপুরবাসীর কাছ থেকে ভোট চাইবেন, সেটা আমরা জানতে চাইব। আমি একদম প্রথমে আসবো, যেহেতু এই কেন্দ্রে বিদায়ী বিধায়ক তৃণমূল কংগ্রেস দলের, সেই জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে যেটা জানতে চাইব যে দিদির 10 প্রতিজ্ঞার কথা আমরা জানি, আপনাদের প্রতিশ্রুতিপত্রে সেগুলো হয়েছে, কিন্তু সেটা তো সার্বিক রাজ্যওয়ারি। আমি এই কেন্দ্রের ভিত্তিতে মেদিনীপুর কেন্দ্রের জন্য তৃণমূল কংগ্রেস কি করেছে এবং আগামী দিনে কি পরিকল্পনা বাকি রয়ে গেছে, যেটা আগামী দিনে ক্ষমতায় যদি আপনাদের মানুষ নির্বাচিত করেন তাহলে তৃণমূল কংগ্রেস করবে বলে ভেবেছে, শুনতে চাই। সকল দর্শকদের প্রথমেই নমস্কার জানাচ্ছি। দেখুন, সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই বিধানসভার কেন্দ্রে মেদিনীপুর শহরের 25টি ওয়ার্ড, মেদিনীপুর সদর ব্লকের 4টি অঞ্চল এবং শালবনির 5টি অঞ্চল, এটি নিয়ে মেদিনীপুর বিধানসভা ক্ষেত্র। এবং আপনারা আজকে কলকাতা টিভির পক্ষ থেকে মেদিনীপুর শহরে এসে বসেছেন যে জায়গাটাতে, এটা বিদ্যাসাগর হল, এবং এই জায়গাটার নাম হচ্ছে গীতাঞ্জলি মুক্ত মঞ্চ। যে গীতাঞ্জলি মুক্ত মঞ্চে বসে সমস্ত পার্টি প্রতিনিধিরা কলকাতা টিভির আজকের এই প্রোগ্রামটা আমরা উপস্থিত হয়েছি, এটাও কিন্তু রাজ্য সরকারের তৈরি করা, তৃণমূল কংগ্রেসের সরকারের তৈরি করা। শুধু তাই নয়, মেদিনীপুর শহরের প্রায় 11,000 বাড়ি গরিব মানুষের বিভিন্ন ওয়ার্ডে মেদিনীপুর পৌরসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড এই বোর্ডে করতে পেরেছে। এবং
বাংলা আবাস যোজনায় 4টি এবং ওদিকের 5টি অঞ্চলে প্রায় 11,000 প্লাস বাড়ি এখন পর্যন্ত হয়েছে। এবং উন্নয়ন সর্বক্ষেত্রে এই বিধানসভার বিধায়ক সুজয় হাজরা মহাশয়, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান মহাশয় থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করতে সর্বক্ষেত্রে যে উন্নয়ন মানুষের দৈনন্দিন জীবনের যেটা সবচেয়ে বেশি পাওনা বা চাহিদা থাকে সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই দিকেই বিশেষ করে নজর রেখেই কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মূলত রাজ্য সরকার, এমএলএ সবাই এই তিনটের উপর ফোকাস করেই কিন্তু উন্নয়নের দিকে নজর দেওয়া হয়েছে। এবং এবারের যে মেদিনীপুর বিধানসভার যিনি প্রার্থী হয়েছেন সুজয় হাজরা, তিনি অলরেডি তার ইস্তেহারে প্রকাশ করে জানিয়েছেন তার প্রথম যে কাজটা থাকবে মেদিনীপুর শহরে যানজট মুক্ত শহর তৈরি করা। এটা ওনার যে ইস্তেহার, সেই ইস্তেহারে এর আগের বারেও কিন্তু যখন উনি উপনির্বাচনে জয়ী হয়ে এসেছিলেন এটা প্রথম অগ্রাধিকার ছিল, সেটা আমরা তখনও দেখেছিলাম। দেখুন, আপনি যদি মনে করেন যে মেদিনীপুর শহর, মেদিনীপুর পৌরসভা প্রায় 160 বছরের পুরনো, জিওগ্রাফিক্যালি ডায়ামেট্রিক্যালি যে পজিশনে মেদিনীপুর শহর আছে সেই জায়গায় দাঁড়িয়ে নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন রকম পরিকল্পনার প্রয়োজনীয়তা ছিল। যানজট মুক্ত করার ক্ষেত্রে, রাস্তা চওড়ার ক্ষেত্রে যে সমস্ত পরিকল্পনাগুলো তোলার কথা ছিল সেই পরিকল্পনাগুলো কিন্তু 1.5 বছর বিধায়ক থাকাকালীন তিনি সেটাকে অনেকটা আগিয়ে নিয়ে চলে গেছেন। এবং আমার বিশ্বাস এবারও তিনি জিতে আসবেন মেদিনীপুর বিধানসভা থেকে। এবং যে পরিস্থিতি তিনি দিয়েও ছিলেন এবারও ইস্তেহারে যেটা আছে মেদিনীপুর শহরকে মূলত যানজট মুক্ত করা এবং ফুটপাথ যেগুলো আছে সেই ফুটপাথ যেগুলো রাস্তার উপরে আছে সেগুলোকেও তিনি কথা দিয়েছেন, সেগুলোকেও তিনি সরাবেন এবং মানুষের যাতে চলাচলের ক্ষেত্রে সমস্যা না হয় সেদিকটা তিনি নজর রাখবেন। বিশেষভাবে তিনি এই দিকটা দেখবেন কথা দিয়েছেন। এবং দেখা যাক, তার সাথে সাথে তিনি এটাও কথা দিয়েছেন মেদিনীপুর শহরে আপনি প্রবেশ করার ক্ষেত্রে আমাদের একটি ব্রিজ, কাঁসাই নদী ব্রিজ, সেই ব্রিজটার প্রতিশ্রুতি 2019 সালে এখান থেকে যিনি সাংসদ হয়েছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি টাকা দিয়ে দিয়েছিলেন নাকি, তিনি টেন্ডার করে দিয়েছিলেন দিলীপ ঘোষ। আজও মেদিনীপুর ওই ব্রিজ, কাঁসাই ব্রিজের কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। কিন্তু সুজয় বাবু কথা দিয়েছেন, তৃণমূল কংগ্রেস কথা দিয়েছেন যে জেতার পরে ওখানে সেকেন্ড অবশ্যই হবে। শঙ্কর গুছাই, বিজেপি প্রার্থী এই কেন্দ্রে, তার কাছে এখনো পর্যন্ত আপনাদের সংকল্পপত্র বেরোয়নি, 6টি আসনে এখনো নাম ঘোষণাও বাকি রয়েছে। না, সংকল্পপত্র হ্যাঁ করে দিয়েছি। মেদিনীপুরের 20খানা সংকল্পপত্র, 20টা আমাদের এজেন্ডা অলরেডি পাবলিশ করে ফেলেছি। সেটা আপনি করেছেন? আমি করেছি এই বিধানসভা। দলীয়ভাবে বিজেপি সার্বিক সংকল্পপত্র যেটা প্রকাশ করা সেটা হয়নি। এটা আপনার ব্যক্তিগত। হ্যাঁ, আমি বলছি আপনি কি করবেন বলুন। দেখুন, প্রথমেই আমি আমার যে 3জন অন্যান্য দলের প্রতিনিধি আছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সামনে যারা বসে আছেন মেদিনীপুরের সমস্ত মানুষ, যে কোনো রাজনৈতিক মতাদর্শে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। দেখুন, আমি অতি সাধারণ বাড়ি থেকে এসছি এবং রাজনীতিতে আসা আমার একটা ইতিহাস আছে এবং সেখান থেকে অনেক ছাত্র মানুষ করার পরে আমি ভাবলাম যে আমার যে ছাত্রগুলো মানুষ হচ্ছে তারা যাবে কোথায়, তাদের ভবিষ্যৎ কি। অনেক তৃণমূল কংগ্রেস, সিপিএম বাড়ির ছেলেমেয়েরাও আমার কাছ থেকে অঙ্কের অনার্স টিউশন পড়ে তারা মানুষ হয়েছে, তারা চাকরি করছে, অনেকে চাকরি পায়নি, তারা অপেক্ষা করছে। তাই আজকের যে প্রতিশ্রুতি সুজয়বাবু দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস দিয়েছিল মেদিনীপুরে, সেটা কি হয়েছে তার কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি। নাম্বার 1, যদি আপনারা দেখেন যে মেদিনীপুরের যে যানজট সমস্যা সেটা প্রতিদিন বেড়েই চলেছে। যারা যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন, ট্রাফিক পুলিশ, তাদের ডিউটি হচ্ছে রাস্তায় গিয়ে টাকা তোলা এবং সেই টাকাটা বাইরে পাঠানো, কলকাতায় পাঠানো। কারণ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলে দিয়েছেন 75 ভাগ আমাকে পাঠাও আর 25 ভাগ নিজেরা খেয়ে নাও। এটা অন ক্যামেরা বলেছে, আমরা বলি। সুপ্রিমো এই কথা বলেননি। দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্য নেত্রী এই কথা বলেছেন। সুজয়বাবু বলেছিলেন যে আমি মেদিনীপুর সদর ব্লকের যে নদী ভাঙন, কঙ্কাবতী, চাঁদলা অঞ্চলের, সেগুলো আমি পুরোপুরি নিরাময় করব। কিন্তু আপনি দেখুন এখনো পর্যন্ত সেই সমস্যাই রয়ে গেছে। ওখানে আমি গিয়েছিলাম একটু আগে, তৃণমূলের প্রতিনিধি বলেছিলেন যে কংসাবতী ব্রিজ
আমি স্মরণ করে দিচ্ছি, ন্যাশনাল হাইওয়ে মিনিস্টার নীতিন গডকরির টুইটার অ্যাকাউন্টটা একটু ফলো করবেন এবং আমাদের যে ওয়েবসাইট আছে ন্যাশনাল হাইওয়ে মিনিস্ট্রি সেটা ফলো করবেন। প্রায় 1.5 বছর আগে 304 কোটি টাকা কংসাবতী ব্রিজের জন্য, দ্বিতীয় ব্রিজের জন্য স্যাংশন হয়ে আছে। বারবার আমি ব্যক্তিগতভাবে ডিএমকে বলেছি, চিঠি আকারে দিয়েছি যে কাজ দ্রুত শেষ করুন বা শুরু করুন। আমি দেখলাম যে 3বার নারকেল ফাটানো হয়েছে, 3বার গিয়ে ওখানে দেখা হয়েছে, কিন্তু কাজ হয়নি। কেন হয়নি বলে আপনারা মনে করেন? একটাই কারণ, রাজ্য সরকারের অসহযোগিতা, তাদের সদিচ্ছার অভাব, ডিএম তৎকালীন যিনি ছিলেন তার ইনিশিয়েশন নেওয়ার অভাব, এবং এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে আবাস যোজনা। আমি 18 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড যিনি চেয়ারম্যান আছেন সেখানে গিয়েছিলাম। সব থেকে বড় কথা, যিনি প্রার্থী হয়েছেন বিপক্ষ দলের, তাকে সম্মান জানিয়ে বলছি, 22 নম্বর ওয়ার্ড আমার ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পরের দিন সকালবেলা আমি 22 নম্বর ওয়ার্ডে গিয়েছিলাম, অনেকবার গেছি। সেখানে দেখলাম প্রায় 300টারও বাড়ি, বেশি বাড়ি, অত্যন্ত গরিব। হয়তো তারা তৃণমূলই করেন, তৃণমূলকেই ভোট দেন, কিন্তু তারা বাড়ি পায়নি। 14 বছর সাধারণ মানুষ বলছে ড্রেন পরিষ্কার হয়নি। শিক্ষিত বেকার ছেলে মেয়েগুলো তারা যে কোথায় চাকরি করতে যাবে তার কোনো স্টেপ বা তার কোনো প্ল্যানিং, কোনো কিছু নেই, আপনার কর্মসংস্থান নেই। সুনির্দিষ্ট যে যেখানে যে আপনি সংকল্প করেছেন, এখনো অবধি আপনার দল বার করতে পারলো না, দল কি পিছিয়ে রয়েছে? আপনি তো না, এগিয়ে দল বের রয়েছেন। করছে না। হ্যাঁ, দল দলের পিছিয়ে রয়েছে। নির্দিষ্ট একটা নীতি থাকে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের চার্জশিট পেশ হয়েছে, চার্জশিট তো পেশ আমাদের সমস্ত দলের ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে। তা হবে। আপনি বের করে দিলেন দলের অনুমতি না না ছাড়া? না 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 না, আপনি ভুল করছেন। এটা আমার বিধানসভার জন্য, হ্যাঁ, তাই তো। আমি সব বিধানসভার জন্য করতে পারি না। সব বিধানসভা না, আপনি যে সব আপনার বিধানসভার বিধানসভায় যেটা জন্য, করছেন, সব সেটার বিধানসভার- জন্য তো দলের অনুমোদন লাগে, সেটা নিশ্চয়ই নিয়েছেন। দলের অনুমোদন নিয়েই আমি করছি। হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে তাহলে আমাদের এই যে আমাদের ধরুন, আমি দল, আপনার কাছেই আসছি। আমার প্রশ্নটা হচ্ছে যে ধরুন ভারতীয় জনতা পার্টি এই যে এতদিনে আপনার তো নির্বাচনী প্রচারের জন্য এটা তো নিশ্চয়ই কাজে লাগছে তো। তাহলে এই আপনাদের মতো প্রার্থী যারা এখনো পর্যন্ত নিজের কেন্দ্রের জন্য এগুলো বার করছে, দলের যে সার্বিক সংকল্পপত্র এটা যে আপনাদের হাতে এখনো তুলে দেওয়া গেল না, এটা কি মনে হচ্ছে যে খানিকটা হলেও দেরি হয়ে গেল? আপনাকে আমি বলছি যে আমাদের দল হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার মেম্বার সংখ্যা হচ্ছে 8 কোটি। এটা বলার দরকার না, না, নেই। আমি আপনাকে আমি বলছি, একটু পড়াশোনা করে আপনাকে রাখি। একটু বলছি, আমি একটু পড়াশোনা আমি করে রাখি। আপনাকে একটু বলছি, যেটা জিজ্ঞাসা একটু করছি শুনুন, সেটা বলুন। আমি বলছি, আপনি শুনুন। আমি আমাদের বলছি, শুনুন। আমাদের পার্টিতে পিসি ভাইপোর কোম্পানি বা ইন্ডাস্ট্রি নয়, সব আলোচনা করে হয়, আপনি যেগুলো বলেছেন, আলোচনা করে হয়। আমি এবং সংকল্প আপনাকে আমি বলছি, আমি একজন ডক্টরেট পিএইচডি, আমার অনেক ছাত্র আছে এখানে। তাতে কি হয়েছে? আমি সেটা আপনাকে বলছি না। বলছি, আপনার বোঝা উচিত এই সংকল্প পত্রটা হ্যাঁ। আমি দলের অনুমতি নিয়ে করেছি। তার কারণ হচ্ছে এখানে পদ্ম ফুলের সিম্বলটা আছে, দেখে নিন। আপনি আমার পদ্ম ফুলের প্রশ্নটা সিম্বল বোঝার আছে চেষ্টা মানে, করুন শঙ্কর বাবু। আপনি পদ্ম আগে ফুলের উত্তেজিত সিম্বল হবেন না, আছে আগে মানে, উত্তেজিত হবেন না। আমি অনুমতি নিয়েই করছি। আমি আপনাকে সেই প্রশ্নটাই বলিনি। হ্যাঁ, আমি বলুন। বলছি আগে বোঝার চেষ্টা করুন। বুঝাচ্ছি। আপনি পিএইচডি, আমি বুঝেছি। আমি সেই সম্মানটা দিয়ে আমি বুঝেছি। আপনি বোঝেননি, তাহলে এই প্রশ্নটা করতেন একদম না। বুঝেছি। কি বুঝেছেন বলুন? আপনি বলছেন দলের অনুমতি নেইনি, আমি এই বলছি, জন্যই বললাম আপনি আমি শোনেননি। বলছি নিয়েছি। এই জন্যই বললেন আমি বলছি নিয়েছি। আগে আপনি শুনুন, বলুন। আগে আপনি শুনুন। আমি বলছি আপনাদের দল এখনো সংকল্পপত্র বের করেনি, তার মানে তার নির্বাচন- নির্দিষ্ট সিস্টেম আগে আছে, শুনুন, আগে শুনুন, নির্দিষ্ট শোনার সিস্টেম ধৈর্য আছে। রাখুন। শঙ্করবাবু, আপনি দল চালাবেন না, আপনি ধৈর্য আপনি রাখুন। দল চালাবেন আপনি না, ধৈর্য রাখুন। বিজেপি আপনি চালাবেন না, আপনি ধৈর্য রাখুন। আপনি বিজেপি চালাবেন না, আপনি ভুল কথা বলছেন। বিজেপি আপনি ভুল চালাবেন কথা না, বলছেন। আপনি আগে- চালাবেন না আগে বিজেপি, কথাটা শোনার বিজেপি চেষ্টা করুন। সিস্টেম আছে, আগে আপনি কথা- চালাবেন না। আপনি আমার কথার মাঝখানে বলছেন, আপনি আমাকে- চালাবেন আমি না। হলুদ কার্ড দেখাতে বাধ্য হবো। বলুন। আগে আমার কথাটা শুনুন। বলুন, কথাটা শুনে বলুন। ধৈর্য নিন। বলুন। প্রশ্নটা হচ্ছে বিজেপি এখনো পর্যন্ত সংকল্পপত্র বার করেনি, শুনে নিন। এখনো পর্যন্ত আপনি আপনার মতো করে শুরু করে দিয়েছেন। আমার মতো নয়, এটাই ভুল করছেন আপনি, আপনি শুনুন, এটাই ভুল আমার বলছেন কথাটা আপনি, শুনুন। আপনি ভুল বলতে পারেন না, আপনি কথাটা আমার মতো করে নয়। আপনি কথাটা শুনতে পাচ্ছেন না। এই যে আপনি দেখুন, এইটা দেখুন। বিজেপির শঙ্কর গুছাই এই যে। যে বার্তাটা দিচ্ছেন, এই যে। তাতে বোঝা যাচ্ছে তিনি বিতর্কে অংশগ্রহণ করতে একেবারেই অভ্যস্ত নন। আমি এই যে। আপনার কাছে আবারও আসবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
আপনারা দেখছেন ভোটের ক্যারাভান নিয়ে আমি অঙ্কুর আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে। আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মেদিনীপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী শঙ্কর গুছাই। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে তিনি তার পক্ষ থেকে যে সংকল্পপত্র বা তার যে প্রচার প্রতিশ্রুতিপত্র তিনি তা ঘোষণা করেছেন। আমার প্রশ্ন তার কাছে বিরতিতে যাওয়ার আগেও যা ছিল যে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সার্বিকভাবে রাজ্যের জন্য সংকল্পপত্র ঘোষণা করেনি, কিন্তু তিনি ঘোষণা করেছেন বিজেপির সংকল্পপত্র, যেটা অমিত শাহ ঘোষণা করবেন বলে এখনো পর্যন্ত শুনছি, সেই সংকল্পপত্র যেই ঘোষণা করুন কেন্দ্রীয়ভাবে যেটা বিজেপি ঘোষণা করে সেই সংকল্পপত্র আসা হয়নি বলে সেটা কি আপনাদের নির্বাচনী প্রচারে দেরি হচ্ছে না? আপনাদের মনে হচ্ছে না যে ওই সংকল্পপত্র থাকলে আপনারা আরো খানিকটা এগিয়ে গিয়ে প্রচার করতে পারতেন? আপনাকে একটু বলে দিই, আমার প্রার্থী যেদিন ঘোষণা হয় তার পরের দিন আমি নির্বাচনী ইস্তাহার, তার আগে চার্জশিট, তারপরে আমার যে পরিচয়পত্র কে প্রার্থী বিজেপির সেটা, প্লাস অন্যান্য যে সামগ্রী সব আমরা পাবলিশ করেছি, প্রচারে ঝড় তুলছি। এবং আমাদের যে প্রতিশ্রুতি 1 কোটি পূর্ণ সংকল্প মালা আমরা প্রকাশ করেছি এবং সেখানে আমরা বলেছি যে মেদিনীপুরের যে শালবনী পিড়াকাটা একটা বিস্তীর্ণ জঙ্গলমহল আছে, সেখানে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি কেন্দ্রীয় বিদ্যালয় আমরা করব। কারণ পিছিয়ে পড়া এলাকা এসসি এসটি কুর্মী সমাজের জন্য স্বাস্থ্য পরিকাঠামো আমরা গড়ে তুলব এবং উন্নত মানের, যাতে বাংলার লোককে উড়িষ্যায় ভুবনেশ্বর এইমস যেতে না হয়। কারণ যাই হোক না কেন আপনার জানা উচিত যে এখানকার রোগীরা, এখানকার যা কিছু সমস্যা হয় তারা ভুবনেশ্বর এইমসে যায়, 85% রোগীরা। তাই আমরা বলছি এই মেদিনীপুরে জঙ্গলমহলে ভুবনেশ্বর এইমস এর মতো উন্নত মানের যাতে এইমস নির্মাণ হয় তার আমরা এটা রাখছি। পার্টিকুলারলি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রিক, রাজ্য কেন্দ্রিক যে আপনাদের সংকল্প, এই বিধানসভার হ্যাঁ, রাজ্য কেন্দ্রিক যে বিধানসভা কেন্দ্র রাজ্যবাড়ি, সেটা যদি থাকতো তাহলে কি সুবিধা হতো? আমি যেটা বলছি, আমাদের রাজ্যের যে সংকল্পপত্র সেটা সার্বিক, আর এই বিধানসভার সংকল্পপত্র এটা এই বিধানসভার ইস্যু নিয়ে হবে। তাই এখানকার সমস্যা কি ড্রেনেজ সমস্যা, হাইড্রেনের সমস্যা, এখানকার সমস্যা কি হকার সমস্যা, সেই হকার সমস্যাকে আমরা এখানে দূর করব, স্থায়ীভাবে হকারদের পুনর্বাসন করব। আপনি প্রথমেই এবং করাপশন যেভাবে দুর্নীতি চলছে সেই দুর্নীতি যাতে রুখতে পারা যায় সেই জন্য বলেছেন। আমি বাকিদের কাছে যাব। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের প্রার্থী শম্ভুনাথ চট্টোপাধ্যায়। শম্ভুনাথ বাবু, আপনাদের পক্ষ থেকে আপনাদের এই কেন্দ্রে সাম্প্রতিক অতীতের দিকে যদি আমরা তাকাই, ভোট পার্সেন্টেজ অনেকটাই কমে গিয়েছে। তারপরেও আপনারা নিশ্চয়ই মনে করেন যে কিছু মানুষ এখনো আপনাদের পাশে আছে বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আবারও কংগ্রেসের দিকে মুখ ফেরাতে পারে। কেন মুখ ফেরাবে আপনাদের দিকে, এবং আপনাদের দিকে যদি মুখ ফেরায় আপনারাই বা কি করবেন বলে ভাবছেন? উপস্থিত এখানে যারা রয়েছেন সবার জন্য আমার শুভেচ্ছা রইল। চারিদিকে সামনে পেছনে তাকিয়ে দেখছি যারা উপস্থিত আছেন, সম্ভবত আমি সব থেকে বয়োজ্যেষ্ঠ এখানে। সবার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল, এবং আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের প্রতি আমাকে এখানে উপস্থিত করার জন্য আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। দেখুন, ভারতবর্ষের বুকে কংগ্রেস স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরবর্তীকালে দীর্ঘদিন ভারতবর্ষ শাসন করেছে, এবং ভারতবর্ষের বুকে যতগুলি প্রজেক্ট এখনো পর্যন্ত জীবিত তার প্রায় সবকটি ভারতীয় জাতীয় কংগ্রেসের অবদান বলেই আমরা জানি। ভারতবর্ষের বুকে ভারত হেভি ইঞ্জিনিয়ারিং, ভারত হেভি ইলেকট্রিক্যালস, আইআইটি, ফার্টিলাইজার কর্পোরেশন অফ ইন্ডিয়া, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যত রয়েছে এই ধরনের সমস্ত কিছু কংগ্রেসের তৈরি করা। বেশ, বুঝলাম। আপনি যদি এইটা একটু কনসেন্ট্রেট করেন, আমাদের তো সময়ের একটা ইয়ে আছে, যদি এই কেন্দ্রে যদি একটু কনসেন্ট্রেট করেন। আপনি মেদিনীপুর সম্পর্কে জানতে চাইছেন না? আপনি বলেন কেন কংগ্রেসকে ভোট দেবে? না, এবার মেদিনীপুরে কেন আপনাকে ভোট দেবে, আমি তো সেটাই বলছি। মেদিনীপুরে কেন আমাকে ভোট দেবে এই কথা তো মেদিনীপুরের জনগণ বলবেন। আমার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে মেদিনীপুর পৌরসভাতে আমি 6 টার্ম কাউন্সিলরশিপ করেছি,
আমি এক টার্ম চেয়ারম্যানশিপ করেছি, 3 টার্ম ভাইস চেয়ারম্যানশিপ করেছি। মেদিনীপুর শহরের সমস্ত মানুষ বিভিন্ন সময় আমার কাছে তাদের বিভিন্ন প্রয়োজন নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছেন, এবং আমি খুব হলফ করে বলতে পারি আমি জ্ঞানত কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করিনি, এবং আমার সাধ্যের মধ্যে কাজ রয়েছে সেই কাজটা না করে তাকে তৃণমূল ফিরিয়ে বা দিয়েছি। বিজেপির ওপর অনাস্থার কারণেই তো কংগ্রেসকে ভোটটা দেবে। তৃণমূল বিজেপির অনাস্থার কারণটা কি বলে আপনারা মনে করেন? আমি আসছি শুনুন, তৃণমূল এবং বিজেপির ওপর একটা কারণেই ভোট দেবে, তৃণমূল এবং বিজেপি কয়েনের এপিটোপিট। কেন্দ্রে একটা সরকার রয়েছে যারা প্রতিশ্রুতির বন্যা দিয়ে, আমি জানি না আপনার বাড়িতে 15 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা আমি জানি না গত 14 বছরে আপনার ভারতবর্ষে 2 কোটি করে বেকার যুবকের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান হয়েছে কিনা আমার জানা অর্থাৎ নেই। সার্বিকভাবে রাজ্যের যে বলে দিই। ইস্যুগুলো রয়েছে, দুর্নীতি এবং সেই প্রতিশ্রুতিগুলো, আমি আবারও আপনার কাছে আসবো। একটা বিজ্ঞাপনী বিরতির সময় হচ্ছে, বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। পর আপনারা দেখছেন ভোটের ক্যারাভ্যান, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা এই মুহূর্তে রয়েছি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে। বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলেন কংগ্রেসের প্রার্থী শম্ভুনাথ চট্টোপাধ্যায়। সংক্ষেপে যদি জানান যে কেন আপনাদের বেছে নেবে তৃণমূল বিজেপির প্রতি অনাস্থা রেখে, কেন কংগ্রেসকে বাঁচবে? কেন্দ্রে বিজেপি তার প্রতিশ্রুতি পালন করেনি এবং রাজ্যে তৃণমূল তার প্রতিশ্রুতি পালন করেনি। যে কথা আমি বলতে আরম্ভ করছিলাম আপনি আমাকে থামিয়ে দিলেন, যে বিজেপির প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হয়নি। বিজেপির প্রতিশ্রুতি ছিল প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা, হয়নি। গঙ্গা অ্যাকশন প্ল্যানের মধ্যে দিয়ে গঙ্গারকে দূষণমুক্ত করে দেওয়ার যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাব এখনো পর্যন্ত কার্যকর করা যায়নি। এই ধরনের বহু প্রকল্প, এবং আমি চৌকিদার, আমি দেশকে রক্ষা করব, এই কথা বলে দেশের সম্পদকে বিভিন্ন জায়গাতে যিনি বিক্রি করে দিয়েছেন, আদানি আম্বানির কাছে যিনি সারেন্ডার করেছেন, আজকে সেই প্রকল্প, সেই দল পশ্চিমবাংলার বুকে সরকার চাইছেন। আর বাংলার বুকে যে ঘটনা ঘটেছে, দিদিভাইয়ের সরকার, আমাদের শ্রদ্ধেয় দিদিভাইয়ের যে সরকার বাংলার বুকে রয়েছে, উনি বলে দিয়েছেন বাংলায় 95% উন্নয়নের কাজ হয়ে গেছে, বাকি আর 5% নাকি কাজ বাকি রয়েছে। ডাক্তার বিধানচন্দ্র রায়ের আমলে এই বাংলার বুকে যে প্রকল্পগুলো তৈরি হয়েছিল আজও কিন্তু সেইগুলো বিদ্যমান, আজও সেই জায়গা থেকে যায়নি। অর্থাৎ যে প্রতিশ্রুতি দিদি প্রতিনিয়ত আমাদের সামনে দিয়ে যাচ্ছেন, কেবলমাত্র ভাতা দিয়ে বাংলার বেকার সমস্যার সমাধান করা যায় না। কেন্দ্র বেকার সমস্যার সমাধান করতে পারেনি, 2 কোটি বেকারের চাকরি বছরে হয়নি, হলে অন্তত ভারতবর্ষে এই মুহূর্তে 25-30 কোটি হয়ে যেত, এবং বাংলায় যদি আজকে বেকার সমস্যার সমাধান হয়ে যেত। শুনে নিন, এই মেদিনীপুর শহরে একটু আগে আপনারা জ্যামজট নিয়ে কথা বলছিলেন না, এই জ্যামজটের শুনতে হবে আপনাকে। বুঝেছি, আমি আপনার অভিযোগগুলো বুঝতে পারলাম। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একই সঙ্গে আপনার এই অভিযোগ। আমি আসবো শেখ আসলাম আহমেদের কাছে, সিপিআই এর প্রতিনিধি আমাদের মঞ্চে। আপনাদের এক সময় একটা ভোট ছিল, কিন্তু ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে বামের এই মেদিনীপুরে। তো এখন কেন আপনাদের দিকে ফিরে তাকাবে? না, এখন কেন আমাদের দিকে মানুষ ভোট দেবে, তার কারণ এই হচ্ছে যে তৃণমূল এবং বিজেপি মানে এক বিনতে 2টি কুসুম হয়ে গেছে। এই তো দুজনেই বলছেন, ধরুন ওরা এতক্ষণ ধরে উন্নয়ন কি করেছেন বললেন, উনি বললেন কি করে দেবেন। তো আপনাদের কাছে এখনো পর্যন্ত সেই রকম সুনির্দিষ্ট কিছু করার আছে, বা ওদের কোনো কাজ হয়নি বলে আপনারা মনে করেন? হ্যাঁ, আমরা বলছি যে এই ধর্মের রাজনীতি, এই যে মেরুকরণের রাজনীতির বাইরে আমরা কর্মসংস্থানের কথা বলছি, শিল্পায়নের কথা বলছি, উন্নয়নের কথা বলছি। কারণ একদল উভয়ে তো মানে সরকারি টাকায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানে যেটা বিজেপি শাসিত রাজ্যেও হয়নি হয়তো, আমাদের রাজ্যে কিন্তু সরকারি টাকায় দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তো এর থেকে মানে বিজেপি আসার আগে তার থেকে আমার মনে এর থেকে খারাপ আর কি হতে পারে? রাষ্ট্রে বা রাজ্য মানে সরকারের নিজস্ব টাকা থেকে তিনি মন্দির তৈরি করছেন দীঘায়, যেখানে এই ধরনের এজেন্ডা আমার মনে হয় বিজেপি শাসিত রাজ্যেও সরকারি টাকায় মন্দির তৈরি হয়নি। তো স্বাভাবিকভাবে আমরা এই ধরনের যে তারপরে যেভাবে সিবিআই ইডি যেভাবে সেটিং তত্ত্ব চলছে, তাতে চুরির পর চুরি করে যাচ্ছে। একটু আগে মেদিনীপুরের কথা আপনি বলছিলেন, মেদিনীপুরে ফুটপাতের নামে লাখ লাখ টাকা খরচ হচ্ছে, কিন্তু মেদিনীপুরে কোথায় ফুটপাত আছে? আপনি আমাকে একটা রাস্তায় দেখাতে পারবেন ফুটপাত আছে? আর আমাদের নির্মাল্যবাবু একটু আগে বললেন যে এই বিদ্যাসাগর টাউন হল নাকি তৃণমূলের তৈরি করা। তৃণমূল শুধু এসে নীল সাদা রং করেছে,
এই মিদনাপুর টাউন হল আছে যেটা, সেটা বামফ্রন্টের আমলে তৈরি করা হয়েছিল, যেটা আপনি আমার থেকে 50 মিটার দূরে দেখতে পাচ্ছেন। আমরা যেখানে বসে আছি তার 200 মিটার দূরে আছে মিদনাপুর মেডিকেল কলেজ। আপনি জানেন বিগত 2 মাসে কত প্রসূতি মৃত্যু হয়েছে, শিশু মৃত্যু হচ্ছে, বাচ্চা চুরি হয়ে যাচ্ছে, নানা রকম অভিযোগ আসছে। তো এর দায় কে নেবে? রাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী কে আছেন? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এর দায় নেবেন? এবার প্রশ্ন হচ্ছে তাহলে, এবার আপনার অভয়া কাণ্ডের কথা বললেন, অভয়া ঘটলো আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে সম্পূর্ণ তো ভেঙে, মানে একদম ভেঙে চুরমার হয়ে আমি গেছে। আগে অভয়ার কাণ্ডে যাব না, কিন্তু আপনার যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগ নিয়ে তৃণমূলের কাছে যাব। দেখুন, মেদিনীপুর সেখানে স্যালাইন কাণ্ডের বিষয়টা যেমন রয়েছে, তার পাশাপাশি এই যে রাস্তার কথা একটু আগে বিজেপির প্রতিনিধির মুখেও শুনলাম, যে যানজট আমরা আসার সময় ফেস করেছি, এবং এর চারপাশে যে ফুটপাথের বলে কোনো বস্তু নেই, পরপর যে দোকান, আমরা যে সমস্ত দোকানে চা খেয়েছি গাড়িতে আসার পথে, সেখানে অনেকেরই অভিযোগ ছিল এই যানজটের একটা অন্যতম বড় কারণ অবৈধ টোটোকে লাইসেন্স দেওয়া, যে তারা যাতে চালাতে পারে। 2, এই সমস্ত দোকানপাট যেগুলো রয়েছে সেই দোকানপাটগুলো অবৈধ। দেখুন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আসলামবাবু এখানে সিপিএম এর প্রতিনিধিত্ব করছেন, সিপিআই, হ্যাঁ, আমি সিপিআই এর, আমি ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে, বামফ্রন্টে 34 বছর পশ্চিমবঙ্গে শাসন করেছে। উনি যদি বামফ্রন্টের 5টা প্রকল্পের নাম বলতে পারে, আমি এখান থেকে ছেড়ে চলে যাব। 5টা প্রকল্পের নাম বামফ্রন্টের কি প্রকল্প? আর দাঁড়ান, মাঝখানে বলবেন না। আর মেদিনীপুর মেডিকেল কলেজের যে কথাটা উনি বলছেন, আমার মনে হয় উনি হয় দেখেও দেখতে পাচ্ছেন না। তার কারণ, বামফ্রন্ট পিরিয়ডে মেদিনীপুর মেডিকেল কলেজের বিভিন্ন যে দপ্তরগুলো ছিল, সেই দপ্তরে গরু মহিষরা থাকতো, মানুষ চিকিৎসা পেত না। আপনি আজকে যান মেদিনীপুর শহরের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আলোকপাত করবেন। মাতৃমা যেটা তৈরি করা হয়েছে, বিশ্বমানের পরিষেবা পাচ্ছে। আর ওনারা এমন ভাবে শিশু মৃত্যুর কথা বলছেন, যেন সিপিএম 34 বছর গভর্নমেন্টে ছিল, কোথাও কোনো মৃত্যু হয়নি। মুখ্যমন্ত্রী আমি আপনাকে বলছি, আপনি এখনই ক্যামেরাম্যানকে বলুন একটু লাইভ দেখে দিতে। মহিলারা ঘুমানোর জায়গা পাচ্ছে না, বাইরে শুয়ে আছে রাস্তায়, হাসপাতালের বাইরে রাস্তায় শুয়ে আছে মহিলাগুলো, বিশ্বমানের হাসপাতাল তৈরি করে দিয়েছে বলছে। বাধ্য হবো। আমার একটা প্রশ্ন, আপনার প্রশ্নের উত্তরটা দিই। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর, এটা নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। মেদিনীপুর শহরে ফুটপাতের যে অবস্থা হয়ে আছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মেদিনীপুর শহরের রিং রোডে সিটু নামক একটি সংস্থা বামফ্রন্ট যখন সরকারে ছিল, যারা টাকার বিনিময় মেদিনীপুর শহরের পুরো সারাউন্ডিং এ এই সিটুর লোকজন টাকা নিয়ে ইউনিয়নের ভয় দেখিয়ে, পার্টির ভয় দেখিয়ে সেই সমস্ত দোকানদারদেরকে বসিয়েছিল। এবং আজকে তার ফল, যে 25টা ওয়ার্ডেই আপনাদের না, আজকে তার ফল এবং দায় আমাদেরকে বহন করতে হচ্ছে। তা আপনারা সেক্ষেত্রে পদক্ষেপ করেন কি? কারণ না, একদমই সমর্থন নয়। মেদিনীপুর শহরের যে কারণে যিনি আমাদের প্রার্থী হয়েছেন, বিধায়ক সুজয় হাজরা মহাশয়, তিনি প্রতিশ্রুতি শুধু দেননি, তিনি 1.5 বছর বিধায়ক থাকাকালীন ডিএম এর সাথে মিটিং করেছেন, প্রপোজাল রেডি করা হয়েছে, রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। যে সমস্যা সমাধানের কথা এখানে আলোচনা হচ্ছে, এখানে কারোর হাতে কোনো জাদুকাঠি নেই যে জাদুকাঠিটা ঘুরিয়ে দিলে সেই সমস্যার সমাধান হবে। সময় লাগবে, আমাদের দলীয় সময় লাগবে। আরেকটা জিনিস আমি একটু ইনক্লুড করব, সেটা হচ্ছে, আপনারা সংকল্প যাত্রা বা সংকল্প প্রকাশ বা প্রতিশ্রুতির কথা বলছিলেন। আমি একটা জিনিসই বলছি, যে পার্টির প্রার্থী তালিকা 5 বারে ডিক্লেয়ার করতে হয় প্রার্থী খুঁজে না পাওয়ার দরুন, তাদের প্রতিশ্রুতি মানুষ বিশ্বাস করেনি, আগামী দিনও করবে না। আসলাম আপনার কাছে, আসছি। আবার একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে একগুচ্ছ দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নির্মাল্য চক্রবর্তী। আমি প্রথমে আসবো শঙ্কর গুছাইতের কাছে, বিজেপির প্রার্থী এই কেন্দ্রে। শঙ্করবাবু, আমরা একটু আগে সিপিআই এর মুখে শুনছিলাম যে এখানে যে অবৈধ দোকান বা যানজট বা নিকাশির যে ব্যবস্থা, যে জানিয়ে আপনিও এর আগে অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস তার প্রেক্ষিতে পাল্টা দাবি করলো, আপনি শুনেছেন। আপনার কি মনে হয় দাবিগুলো যেটা উনি বলছেন যে এর জন্য অবৈধ দোকান যাতে না হয় বা সিটুর করা এই সমস্ত দোকান, এগুলোর সম্পর্কে আপনার কি ধারণা? এটা কি সিটুর করা নাকি তৃণমূল কংগ্রেস বসিয়েছে এই দোকান? দেখুন, যে সরকার 15 বছর ধরে আছে, হ্যাঁ,
সেই সরকারের সুপ্রিমো বলেছেন যে আমরা 200% কাজ শেষ করে দিয়েছি। সেই স্টেটমেন্টকে সামনে রেখে বলছি, তাহলে 15 বছরে মেদিনীপুরের যানজট কেন তৃণমূল কংগ্রেস শেষ করতে পারলো না? 15 বছর সময়টা কি যথেষ্ট নয়? নাম্বার 1। নাম্বার 2, এখানকার যে হাসপাতালের যে অবস্থা হ্যাঁ, অত্যন্ত করুণ। আপনি সামনেই আছে, একবার গিয়ে আসুন, দেখে আসুন। এখানকার কোনো পেশেন্ট বা রোগী যদি কোনো ইমার্জেন্সি ভাবে আসে, ঘন্টার পর ঘন্টায় ফেলে রাখা হয়, সব ক্ষেত্রেই ফেলে রাখা হয়, তাদেরকে রেফার করে দেওয়া হয় অযথা। এখানে সেলাইন মেয়াদ উত্তীর্ণ সেলাইন ইউজ করা হয়েছে, শালমণির মা মারা গেছে, Right, right. এটা সবাই জানি আমরা। সেটা নিয়ে পুরো রাজ্য তোলপাড় হয়েছে। যে ওষুধ প্রয়োগ করা হয়েছিল সেই ওষুধ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ। একটু আগে মাতৃমার কথা এসেছিল, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার লোকাল যিনি এখানকার আছেন সাংবাদিক, তাকে বলবেন মিনিমাম 7 দিনের মধ্যে 4 দিন সপ্তাহে মাতৃমাকে নিয়ে রোগী আত্মীয় রোগীরা বিক্ষোভ দেখায়। কারণ যেভাবে স্বজন পোষণ, যেভাবে গাফিলতি, যেভাবে চিকিৎসার ক্ষেত্রে খুব করুণ দশা এখানে লক্ষ্য করা যায়, সেটা সবার ক্ষেত্রে খুব ব্যথাদায়ক। অবৈধ টোটো আর এই অবৈধ দোকানের বিষয়ে যে অভিযোগ অবৈধ বিজেপি কি মনে করে? অবৈধ যে দোকান, তার জন্য একটা প্ল্যানিং এর প্রয়োজন হয়। কারণ যে মানুষগুলো বসিয়েছিল, হ্যাঁ, আজকে দোকান করছে তারা পেটের জ্বালায় করছে, হ্যাঁ, তারা আনন্দে করছে না। আজকে কাজ নেই, কর্মসংস্থান নেই, বেকার যুবক MA পাস, BA পাস, BCom, MCom, তারা পান দোকান, চা দোকান করছে। কষ্ট, পেটের যন্ত্রণা। আমি তৃণমূল কংগ্রেসকে বলবো, 15 বছর কেন আপনারা প্ল্যান করতে পারলেন না? কেন পুনর্বাসন দিতে পারলেন না? তৃণমূল কংগ্রেসের কাছে এর উত্তর আমি অবশ্যই শুনবো। আমি তার আগে একবার আসবো CPI এর কাছে। যে কথা একদম সরাসরি আপনাদের শরিক দলের শ্রমিক সংগঠনের দিকে আঙুল তুললেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, যে C2 নাকি এই দোকানগুলো বসিয়েছিল, সে বিষয়ে আপনার কি বক্তব্য রয়েছে? আরেকবার বলুন। এই যে অবৈধ দোকান নাকি C2 বসিয়েছিল বলে নির্মল্যবাবু না, অভিযোগ আমি করলেন। প্রথমত এটা একটু ক্লিয়ার করে দিই, আপনার একটু ভুল হচ্ছে। আমি অবৈধ দোকানের কথা বলিনি। না, না, আমি উনি বলেছেন, বলেছি উনি বলেছেন। ফুটপাত নেই, ফুটপাতের নামে ফুটপাত টাকা নেই, আমি প্রকল্প বলেছিলাম নেওয়া হয়। অবৈধ দোকানের অভিযোগ। হ্যাঁ। আসলাম, হ্যাঁ। আমি বলেছিলাম অবৈধ দোকান আছে বলে অভিযোগ, উনি বলেছেন C2 নাকি এই দোকানগুলো বসিয়েছিল। আপনার না, এরকম তো এরকম কোনো তথ্য নেই। আমি উনাকে একটা পাল্টা প্রশ্ন করতে চাই। উনি বলছিলেন যে উনি বললেন যে C2 এই করেছে, সেখানে আমি উনাকে পাল্টা প্রশ্ন করতে চাই। উনি 34 বছরের কথা বললেন, বামফ্রন্টে 34 বছরে কোন শিক্ষামন্ত্রীর খাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া গেছে? বেশ, সেটা দামে দিয়ে আমি সেই বিষয়ে আসবো। 34 বছরে সেই দুর্নীতির প্রশ্নে কোনো আসবো। মন্ত্রী আমি জেলে গেছে? কংগ্রেসের কাছে জানতে চাই, এই প্রশ্ন কংগ্রেসের উত্তর দিতে শম্ভুনাথ পারবেন? চট্টোপাধ্যায়, এক মিনিট আসলাম, আপনি চলে গেলেন, আমি আমাকে বলতে আসছি। কংগ্রেসের শম্ভুনাথ চট্টোপাধ্যায়, শম্ভুনাথ বাবু, আপনার কি অভিযোগ রয়েছে যে এক্ষেত্রে এই মুহূর্তে যে দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে এই ক্ষেত্রে এখানে কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না, আপনি শুনুন, আমি তো এই প্রোগ্রামটা আমি চালাবো, আমি ঠিক করবো কে কতটা বলবে। শম্ভুনাথ বাবু, এক মিনিট। শম্ভুনাথ বাবু, যেটা প্রশ্ন, যে যেমন ধরুন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা হাসপাতাল বা স্বাস্থ্য পরিকাঠামোর যথেষ্ট উন্নয়ন করেছে, বিজেপির মুখ থেকে শুনলাম সেটা নাকি আদতে কিছু হয়নি। স্বাস্থ্য, নিকাশি, অবৈধ দোকান, যানজট, এই 4টি ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে দাবি, সেই সম্পর্কে কংগ্রেসের কি মূল্যায়ন? প্রথমেই আপনাকে বলি, আজকে মেদিনীপুর শহরে টোটোর সংখ্যা কম বেশি 13,000। এই 13,000 টোটো মেদিনীপুর শহরে কেন চলছে? মেদিনীপুর শহরের চারপাশে যে গ্রামীণ এলাকা রয়েছে, সেই গ্রামীণ এলাকার যদি কর্মসংস্থান থাকতো, এই 13,000 টোটোকে এখানে আসতে হতো না। পাটনা বাজারে আমাদের এখানে সোনার হাব রয়েছে একটা। পাটনা বাজারে যারা সোনার কারিগর, তাদের অধিকাংশ আজকে টোটো চালাতে ব্যস্ত হচ্ছে আর্থসামাজিক অবস্থার জন্যে। 2015 সালের 10ই জুন আমি তখন ডিস্ট্রিক্ট প্ল্যানিং এর মেম্বার, আমি দুটো প্রস্তাব দিয়েছিলাম। একটা বলেছিলাম আমতলা থেকে মেডিকেল কলেজ, আরেকটা বলেছিলাম কোলসান্ডা থেকে বাস স্ট্যান্ড। দুটো ফ্লাইওভার যদি সেদিন পরিকল্পনা করে করা যেত, আমার নামে রেজুলেশন করা আছে, জেলা পরিষদে গেলে আপনারা এখনো দেখতে পাবেন আমার রেজুলেশন, আমার নামে রেজুলেশন করা আছে। সেগুলো হয়নি না, এখনো কার্য। শুনুন, পরিকল্পনাটা আমি এইভাবে ব্যাখ্যা করেছিলাম, আমি জানি একটা ফ্লাইওভার একদিনে করা যায় না। আচ্ছা, এখানে যে অবৈধ টোটোর অভিযোগ, সেটা কি সত্যি? হ্যাঁ,
অবৈধ টোটোর অভিযোগ কি সত্যি? আপনি অবৈধ বলতে বলতে কি বোঝাচ্ছেন আমি বুঝতে যেটা পারছি কোনো না। লাইসেন্স নেই। লাইসেন্স কজনকে আপনি দেবেন, কজনকে দেবেন না, শুনে রাখুন। আজকে মেদিনীপুর পৌরসভা তৃণমূল পরিচালিত পৌর বোর্ড আজকে অবৈধ বলে যদি এখানে ধরে, আমাদের এই সারাউন্ডিংস, শহরের সারাউন্ডিংস পুরোটাই তৃণমূলের পঞ্চায়েত। তৃণমূলের পঞ্চায়েত থেকে রেগুলার করছে মেদিনীপুর শহরে যারা টোটো চালাতে আসে। আজকে যদি এখানে অবৈধ বলে বন্ধ করে, আজকে মেদিনীপুর পৌরসভার টুটি টিপে ধরবে পঞ্চায়েতের তৃণমূলের যে সমস্ত লোকজন আপনি রয়েছে বলছেন তারা। টোটালটাই অবৈধ, টোটালটাই তার মানে অবৈধ বলছেন? আমি অবৈধ বৈধের কথায় যাব না। বেকারদেরকে কাজ দিন, আগামীকাল মেদিনীপুর থেকে টোটো উঠে যাবে। কারখানা তৈরি করুন। এই যে আগামীকাল দোকানগুলো আমরা দেখছি, সেই কাজ দোকানগুলো দিন না, আপনি কাজ দিন না, আপনি কাজ দিন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে আপনি কর্মসংস্থান করতে বলুন। বাজে কথা বলে কোনো লাভ নেই। এই ফুটপাতে দোকান যেগুলো বসানো হয়েছে, কেউ বসান, জায়গা ফাঁকা পেয়েছে, যে যার এসে বসেছে। কোন কোন এলাকাতে কোন কোন নেতৃত্ব তাদেরকে তাহলে রাস্তাটা যদি চওড়া না হয় যানজট তো থেকেই যাবে। যানজট হতে পারে বলেই উন্নয়ন দূর দেখতে হয়। আমি 2015 সালে বলেছিলাম, কেননা 2030 সালে কি হতে পারে আমি দেখতে পেয়েছি। একটু সুযোগ দেবেন? আমি বলে শেষ করে নিন, কংগ্রেস আমি শেষ শেষ করুন। করে দিচ্ছি। 2015 সালে বলেছিলাম 2030 সালে মেদিনীপুরে কি হতে পারে, এই ভাবনা চিন্তা করতে হবে। অর্থাৎ আপনার একটা প্রস্তাবও রাখা হয়নি এবং আমাদের এখানকার সম্পর্কে আপনার আমাদের এই শহর, উত্তর পেলাম। আমাদের এই শহর শান্তির শহর। কি উত্তর রয়েছে? গোটা জেলার মানুষ আমাদের এখানে বসবাস করতে আছেন। হ্যাঁ, হ্যাঁ। এটা আমাদের অহংকার। আমাদের শুনানি আমি একে সময় দিয়েছি। আমি শম্ভুবাবুকে রেসপেক্ট জানিয়ে, প্রায় শম্ভুবাবু 70-এর কাছাকাছি। স্বাধীনতার পর থেকে কংগ্রেস 2013 সাল পর্যন্ত দুটো কেন 40টা ওভারব্রিজ চাইলে কংগ্রেস করতে পারত। তার উত্তর শম্ভুবাবু আজকে ডেটে দিলে দিতে পারবেন না। আর শম্ভুবাবু আজকে কংগ্রেসের ক্যান্ডিডেট, তার আগে 2013 থেকে 2018 পর্যন্ত মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর এবং 15 নম্বর ওয়ার্ডে শম্ভুবাবু, আমার যদি হিসেব খুব ভুল না হয়, প্রায় 3.5 কোটি টাকার কাজ করেছেন রাজ্য সরকারের দেওয়া টাকা, যে টাকায় উন্নয়ন করা যায়। দ্বিতীয় জিনিস যেটা বিজেপির পক্ষ থেকে বলছে না যে উন্নয়ন, দেখুন আপনি যদি অন্ধ ভক্ত হন, আপনি যদি চোখে রুমাল বেঁধে রাখেন, তাহলে আপনি উন্নয়ন কেন কোনো কিছুই দেখতে পারবেন না। এসআর নিয়ে আমি আপনাকে ছোট্ট একটা জিনিস শুধু বলবো, আজকে রাত্রি 12টায় নোটবন্দি, মানুষ কোথায়? লাইনে। এসআর নিয়ে বিজেপির যিনি ক্যান্ডিডেট আছে, আমি ওনাকে সম্মান জানিয়ে বলছি, আমি একটা প্রশ্ন শুধু, ওনাদের লিডার যারা পশ্চিমবাংলায় আসছেন এবং বিরোধী দলনেতা, তিনি বলছেন যে এখানে 1 কোটি রোহিঙ্গা আছে। আমি শঙ্করবাবুর কাছে বিনীত অভিযোগ করছি, উনি মেদিনীপুর শহরে 2 জন রোহিঙ্গাকে উপস্থাপন করুন। আমি বলছি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট উইথড্র করে নেবে। এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন, 2 জন রোহিঙ্গা প্লেস করে দিন। বেশ বেশ, আমি আবারও আসবো। তৃণমূল কংগ্রেসের বক্তব্য আমরা শুনলাম, কিন্তু এক্ষেত্রে তার যে সমস্ত চ্যালেঞ্জ আছে সেটা বিজেপি স্থির করবে, সেই চ্যালেঞ্জ গ্রহণ করবে কি করবে না আমার সেটা নিয়ে মাথা ব্যথা নেই, সেটা আগামী দিনে তারা স্থির করবেন। কিন্তু এই কেন্দ্রের উন্নয়ন নিয়ে আমরা কথাবার্তা চলছে এখনো পর্যন্ত, সেখানে আর যে অভিযোগগুলো পাচ্ছি, যেটার উত্তর তৃণমূল কংগ্রেসের কাছ থেকে পেলাম না, যে প্রশ্নটা বিজেপিও করেছিল, সিপিআইও রেখেছিল, যে এই যে স্যালাইন নিয়ে, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন নিয়ে যে প্রশ্ন, তার উত্তর কিন্তু নির্মল্যবাবু দেননি। না দেওয়ার মতো কিছু নেই। আমি আপনাকে একদম পরিষ্কার বলছি, যেটা পুরোটাই বিচারাধীন অবস্থায় ছিল এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এবং মেদিনীপুর মেডিকেল কলেজ সিএমওইচ এর পক্ষ থেকে যথাযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে এজেন্সির নামে অভিযোগ করা হয়েছে সেই এজেন্সিকে ইতিমধ্যে সেই ঘটনার পরেই ব্ল্যাকলিস্টেড করা হয়েছে এবং যে 3 জন ব্যক্তি অসুস্থ হয়েছিলেন তাদেরকে গ্রিন করিডোর করে কলকাতার পিজিতে নিয়ে গিয়ে তাদের মধ্যে চিকিৎসা করানো হয়েছে এবং তাদেরকে ফেরত নিয়ে আসা হয়েছে। গাফিলতি মানছেন? শুনুন, আজকে স্যালাইন কাণ্ডের কথা বলছেন, এটাকে তো প্রোপাগান্ডা হিসাবে বানানো বিরোধীদের কাজ। আজকে যখন বামফ্রন্ট পিরিয়ড ছিল তখন এই হসপিটালে মানুষ ভর্তি হওয়ার আগে 10 বার ভয় পেতেন। আজকে সারা জেলার পেশেন্ট এই সরিয়েছে এই কারণে যাতে আপনাদের মাধ্যমে উন্নতি হয় এবং আপনাদের নিয়ে আসার পর যদি মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের জন্য মানুষের মৃত্যু হয়, তাহলে বামফ্রন্টকে সরাতে। বামফ্রন্ট না, স্যালাইন কাণ্ডে কার মৃত্যু হয়েছে আপনি তথ্য দিন। না, আমি বলছি স্যালাইন কাণ্ডে কার মৃত্যু হয়েছে, মেয়াদ উত্তীর্ণ যদি স্যালাইন কাণ্ডে কারোর মৃত্যু হতো তার দায় নিশ্চয়ই রাজ্য সরকার নিতেন।
স্যালাইন কাণ্ডে তো কারো মৃত্যু হয়নি, একটা মিথ্যে প্রোপাগান্ডা তৈরি করে মেদিনীপুর মেডিকেল কলেজকে বদনাম করার চেষ্টা করা হয়েছিল, বদনাম করার চেষ্টা রাজ্য করছেন, সরকারকে সংখ্যাগরিষ্ঠ চেষ্টা করা আমি- হয়েছিল। আমি নির্মল যারা রায়কে অভিযোগ- বলছি, যারা অভিযোগ আমি করছে, উত্তর দিচ্ছি, যারা আগে যা অভিযোগ বলে আমি করছে, উত্তর দিচ্ছি। তাদেরকে বলুন, ওনার জানা উচিত, তাদেরকে প্রমাণিত আমি- ওনার করুন। জানা তারা উচিত, তো- বিজ্ঞাপনী বিরোধীদের তারা তো যাবতীয় ইস্তেহার জানা প্রকাশ উচিত, আমি উত্তর করেছে। দিচ্ছি। এই মঞ্চ যারা যথেষ্ট অভিযোগ উত্তপ্ত একটা করছে, বিরতির পর তারা ফিরে তো আসছি, ইস্তেহার সঙ্গে প্রকাশ থাকুন। করেছে। ইস্তেহারে কি সেই সমস্ত ব্যক্তিদের নাম উল্লেখ আছে? ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভ্যান, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমাদের সঙ্গে রয়েছেন মেদিনীপুরের উপস্থিত জনতা, মঞ্চে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক দলের ব্যক্তিত্ব। এর আগে বিরতিতে যাওয়ার আগে একগুচ্ছ কাজের খতিয়ান দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নির্মাল্য চক্রবর্তী। এর প্রেক্ষিতে কিছু বক্তব্য রাখতে চান বিজেপির প্রার্থী শঙ্কর গুছাই। আপনার সময় শুরু, বলুন। উন্নয়নের খতিয়ান উনি বললেন, তার রেসপেক্ট আমি বলছি যে বাংলায় দুটো গুরুত্বপূর্ণ যোজনা তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে বন্ধ করেছে। এক হচ্ছে আয়ুষ্মান ভারত। যারা তৃণমূল কংগ্রেসে আছেন, আপনি না 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত প্রকল্প প্রত্যেকটা গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী চালু করেছেন এবং সেটা সমস্ত রাজ্যে চলছে, এই বাংলায় চলছে না, কারণ তৃণমূল কংগ্রেস বন্ধ রেখেছে। 2 নম্বর হচ্ছে বিশ্বকর্মা যোজনা। এই যোজনার মধ্য দিয়েও অনেকে সুযোগ সুবিধা পেতেন, সেটাও বন্ধ করে রেখেছে তৃণমূল কংগ্রেস। আরেকটু দূর থেকে বলুন। 3 নম্বর হচ্ছে এত উন্নয়ন হয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রেমিকা তার প্রেমিকা তার প্রেমিকা তার প্রেমিকাদের বাড়ির থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে। এত উন্নয়ন হয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে 3.5 বছর জেল খাটতে হয়েছে। এত উন্নয়ন হয়েছে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে একগুচ্ছ নেতা মন্ত্রীকে 2 বছর 3 বছর মানে লাইন পড়ে গেছে জেল খাটার। এটা হচ্ছে উন্নয়নের খতিয়ান। এত উন্নয়ন হয়েছে, 26,000 চাকরি বাতিল হয়েছে তৃণমূল কংগ্রেস অযোগ্যদের তালিকা না দেওয়ার জন্য। এত উন্নয়ন হয়েছে, গরিব মানুষরা তারা বাড়ি পাচ্ছে না, রাস্তায় আন্দোলন করছে। এত উন্নয়ন হয়েছে, আজকে 11,000, ভালো করে জেনে রাখুন, 11,000 বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। 30 এত seconds more. উন্নয়ন হয়েছে। এই মেদিনীপুর কলেজ, আমি তার ছাত্র, এখানে ন্যাকের হচ্ছে A+ গ্রেডের কলেজ। সেখানে আজকের দিনে চলে যান, ম্যাথামেটিক্স, ফিজিক্স, বেঙ্গলি, ইংলিশ সমস্ত সাবজেক্টের সিট ফাঁকা আছে, মানুষ ভর্তি হচ্ছে না, স্টুডেন্ট ভর্তি হচ্ছে না। আজকে স্কুলগুলো উঠে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখান, উনি অনেক শিল্প সম্মেলন করেছেন, কিন্তু একটাও শিল্প উদ্বোধনের ফিতা কেটেছেন আমাকে আপনি দেখান, বেশ। একটাও কাটেননি। বেশ, শঙ্করবাবু, এটাই হচ্ছে উন্নয়ন। আপনার হয়েছে। সময় শেষ। আমি আসবো সিপিআই এর কাছে। সিপিআই এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এক মিনিট শুনুন 1 মিনিট। আপনাদের বিষয়টা নয়। 25,000 শঙ্কর গুছাই, আমি আমরা প্রথমে বলেছিলাম 25,000 উত্তর দিচ্ছি। আমরা বলেছি এসআইআর হোক। এসআইআর শুধুমাত্র বাংলায় হচ্ছে না, বিহারে হয়ে গেছে, আরো 12টা রাজ্যে হচ্ছে। সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট, শঙ্করবাবু, অনারেবল সুপ্রিম কোর্ট, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আপনারা সকলেই কথা বলেন, তাহলে এখানে কথাটা আমি বলবো। বলতে দিন। 1 মিনিট, আমি হলুদ কার্ড দেখাতে পারবো। কথা বললেন, 1 মিনিট, আমি হলুদ কার্ড এখানে দেখাতে যারা পারবো। উপস্থিত আছে, শেষ করতে তারা দিন। কেউ আপনাকে বলতে পারবে না আয়ুষ্মান ভারত হয়েছে। কিন্তু আপনি জিজ্ঞেস করুন, শঙ্কর বাবু, দুবার হলুদ কার্ড দেখালে তো লাল কার্ড দেখাতে হয়। উত্তর দেওয়ার হয়েছে, আপনার উত্তর দিলেন। উনি মাঝখানে বলছেন কেন? শেষ করতে দিন। আপনি তো বললেন, আমি উত্তর দেইনি। আপনার 2 মিনিট কমপ্লিট, আপনি না, উত্তর দিলেন। ওই কথা উত্তর দিচ্ছি আমি। আবার এটার আমি তো এটা এটার উত্তর বলি না, হলুদ কার্ড দেখিয়েছি দাদা, এরকম করছেন কেন? এটা তো বিতর্ক। স্বচ্ছ আপনাকে তো ভোটার উত্তর দিলাম, তালিকা- আপনি গায়ের জোর খাটাচ্ছেন, আপনি নেতা বলে স্বচ্ছ গায়ের জোর ভোটার খাটাবেন। তালিকা প্রকাশ করাটা এটা নৈতিক অধিকার শেষ সবার। হলো, শেষ। আসবো সিপিআই এর কাছে। দুবার হলুদ কার্ড দেখালে তো তারপর লাল কার্ড দেখাতে হয়। সোমনাথ বাবু, আমরা কি এবারে লাল কার্ড দেখানোর কথা বলবো? দুবার হলুদ কার্ড দেখিয়ে দিলেন, এরপর তো লাল কার্ড দেখাতে হবে।
আপনি কি চাইছেন আমরা টকথর বাইরে চলে যাই? সোমনাথ বাবু, আপনারাই তাহলে যদি মানে এই আলোচনাটা চালাতে চান, তাহলে আপনাকে এবার আমি হলুদ কার্ড দেখালাম, পরের আপনাকে ডাকবো না, আপনাকে বলার সুযোগ দেবো না, আসবো সিপিআই এর কাছে। না, সিপিআই আমি- আমি ঠিক সিপিআই কে আগের বার বললেন কতক্ষণ সময়, যেমন শঙ্কর বাবুকে সময় দিয়েছিলাম বলে 2 দিন মিনিট, আপনি। আপনার জন্য ঠিক 2 মিনিট ধার্য হচ্ছে। আপনার যে অভিযোগ রয়েছে, যে অভিযোগের প্রেক্ষিতে আপনি বললেন ওর বক্তব্যের উত্তর দেবেন। দিন। অভিযোগ বলতে প্রথমত দুটো জিনিস আমি বলছি। ওনাকে যে বলেছেন উনি ওই প্রশ্নের উত্তর দেননি, যে 34 বছরে আমাদের কোনো শিক্ষামন্ত্রী কিংবা কোনো মন্ত্রী, বামফ্রন্টের কোনো মন্ত্রী জেলে যায়নি, কারোর খাটের তলায় কোটি কোটি আস্তে। টাকা পাওয়া যায়নি। তৃতীয় গুছায় শঙ্কর বাবু বললেন যে আস্তে। এসআইআর অন্যান্য রাজ্যেও হচ্ছে। আমি বলছি এসআইআর আরে অন্যান্য নেতাইতে রাজ্যে কি হয়েছিল? হতে পারে, বার্তা কিন্তু জানতে আস্তে। আস্তে আস্তে নেতাইতে কি হয়েছিল? পশ্চিমবঙ্গে গড়বেতায় কি হয়েছিল? পশ্চিমবঙ্গে এখানে কি হয়েছিল? কি হয়েছিল? অন্যান্য নির্মলবাবু, অন্যান্য রাজ্যেও এসআইআর হয়েছে উনি বলছেন, কিন্তু পশ্চিমবঙ্গে, কিন্তু অন্যান্য কোন রাজ্যে এসআইআর এ এখানে কি হচ্ছে লজিক্যাল কি? ডিসক্রিপেন্সি, 6 সন্তান, এই ধরনের জিনিসও হয়নি অন্যান্য কোন রাজ্যে। এইখানে যে পরিকল্পনা মাফিক নির্বাচন কমিশন বিজেপির হয়ে দালালি করছে এবং বিশেষ একটা সম্প্রদায়কে টার্গেট করে তাদের মানে ভোট কেটে দেওয়ার একটা পরিকল্পনা করছে, তার উদাহরণ হিসাবে আমরা আজকে নির্বাচন দেখতে কমিশন পেয়েছি করছে? ফারাক্কার নির্বাচন কংগ্রেসের যে কমিশন প্রার্থী, ফারাক্কার যে কংগ্রেসের প্রার্থী, তাকে যে হয়েছে, ট্রাইব্যুনালে ওনাকে ডাকা কাল রাতারাতি চিফ ট্রাইব্যুনালে ফেরানো জজ কি করেছে, ওনাকে আন্ডার অ্যাডজুডিকশন থেকে বাতিল করে বললো এখনই ভোটার তালিকায় নাম তুলতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওনার যে হিয়ারিং হয়েছিল এবং ওনার যে মানে যারা হিয়ারিং করেছেন সেই ইআরও বা যারা দায়িত্বে ছিলেন, তাহলে তারা কি সকলে সাসপেন্ড হবেন? সেটা তো আমরা তাদেরকে স্থির কি, করবো না, হ্যাঁ obviously। আমি সেটাই আমি জিজ্ঞাসা হ্যাঁ। তার মানে এটা তো ইন্টেনশনালি করা হচ্ছে, একটা সম্প্রদায়কে, একটা কমিউনিটিকে বিশেষ করে তার জন্য দায়ী প্রান্তিক এবং যারা গরিব সাধারণ মানুষ, যারা মানে প্রান্তিক এবং গরিব সাধারণ মানুষই এতে বঞ্চিত হচ্ছে। এই যে এখন আপনি একটু আগে সভা শুরুর আগেই বলছিলেন যে প্রায় 25,000-এর উপরে মেদিনীপুর সদরে 25,572 নাম কেটে SIR-এর গেছে। নাম বাদ গেছে। এই 25,000 কে আমি বলতে পারছি, আমি বলছি যে বুকে হাত রেখে বলতে পারবেন এই 25,000 এরা রোহিঙ্গা কিংবা বাংলাদেশি? হোম মিনিস্ট্রিকে আরটিআই করা হয়েছিল, অমিত শাহর দপ্তর, উনি আরটিআই কি জবাব দিয়েছেন যে, এবং ওনার অন রেকর্ড আছে, অন এয়ার উনি বলছেন যে অনুপ্রবেশকারী খোঁজা আমাদের কাজ নয়, Exactly. ইলেকশন কমিশন বলছে আমাদের কাজ নয়। তাহলে কিসের জন্য এসআইআর নামে এই ঢং করা হচ্ছে? তাহলে যদি করাই হতো এটা নির্বাচনের পরেও তো করা যেতে পারতো। বেশ, এই প্রশ্নগুলো উঠেছে। আমি এবার উপস্থিত জনতার কাছে যাব, তাদের কাছ থেকে প্রশ্ন নেব এক এক করে। সঞ্জীব, একদম পেছনে দেখছি একটা হাত উঠেছে। অভিযোগের উত্তর দেওয়া যাবে না? আমি আসবো। অভিযোগের আপনি- উত্তর আপনি কি পরে দেওয়াই বলুন। যাবে না? আসবেন। না, আপনি কি ভয় পেলেন ওদের চিৎকারে? হ্যাঁ বলুন। আপনার দুবারই দুজনকে হলুদ কার্ড দেখানো হয়েছে তো, এখন কোনো কথা বলবেন না। আগে আমি এখান থেকে প্রশ্নগুলো শুনে নিই। আপনি একটু অপেক্ষা করুন, আপনি তো বারবার মাঝখানে ঢুকলেন, সেই জন্যই আপনাকে হলুদ কার্ড দেখাতে বাধ্য হলাম। আমি এমনি বলতাম না, আপনি না হলে বলতাম না। এখানকার মানুষ দেখছেন, নিজে ইউটিউবটা খুলে দেখে নেবেন। বলুন ভাই, আপনার প্রশ্ন। গুড ইভিনিং, শুভেন্দু মাইতি বলছি ভোটটা হচ্ছে মাইকটা মুখের কাছে নিন ভাই, আপনার কথা শোনা গুড যাচ্ছে। ইভিনিং, শুভেন্দু মাইতি বলছি। ভোটটা হচ্ছে সাধারণ বিধানসভার ভোট। বিধানসভার ভোটের ইস্যু কিন্তু নল নালা নয়। বিধানসভা হচ্ছে আইনসভার ভোট, রাজ্যের আইনসভার। সেখানে নিয়ে কিন্তু সেখানে কি আলোচনা হবে, কি আইন হয়েছে আপনার না প্রশ্নটা হচ্ছে, কি? আপনার প্রশ্নটা কি? আপনি যে আলোচনা করছেন সেখানে কিন্তু এই নল নালা জল। আপনার প্রশ্নটা থাকলে বলুন, নইলে আমরা কি প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে- করবো সেটা তো আপনি স্থির করবেন না, বা আমার উনি কি প্রশ্ন- উত্তর দেবেন বা উনি কি উত্তর আমার দেবেন সেটা আপনি প্রশ্ন- স্থির করবেন না। আমার আপনার প্রশ্ন আছে? হচ্ছে- সঞ্জীব, মাইকটা নাও, রাজ্যের নেক্সট লোকের কাছে যাও। বেকারত্ব সঞ্জীব, কি মাইকটা নাও, অবস্থা? নেক্সট লোকের কাছে যাও। বেকারত্বর কি অবস্থা? চাকরি নেই কেন, হচ্ছে না কেন, সেগুলো কে জবাব দেবে? শিল্প নেই কেন, কে জবাব দেবে? সিপিআই এর প্রতিনিধি আছে, বিকাশ ভট্টাচার্য কাদের হয়ে লড়ছে, কি করেছে জিজ্ঞেস কর। আমি বলছি একটু প্রশ্নটা জবাব দিই কর। আমি একটু তাহলে। চাকরির ক্ষেত্রে তো বিকাশ এক বিকাশ মিনিট, রঞ্জন এক মিনিট। ভট্টাচার্য। আসবো, এক মিনিট। আমি এক মিনিট বলে ছাব্বিশে দিই তাহলে। খেয়েছে কে? নির্মল্যবাবু আসলাম, রঞ্জন ভট্টাচার্য। নির্মল্যবাবু আসলাম। আগে প্রশ্নগুলো নিয়ে নিয়ে দাদা, আপনারা ওনার মাথায় প্রশ্নের রাখুন, ওনার আমি কার একসঙ্গে কাছে একটু- কি প্রশ্ন যাচ্ছে সেই উত্তর আপনারা দেবেন এক এক করে। একদম এদিকে চলে আসুন। একজন ভদ্রমহিলা হাত তুলেছেন এদিকে। আমার সঞ্জীব, প্রশ্ন নির্মাল্যবাবুর কাছে। নির্মাল্যবাবু বললেন যে মিদনাপুর মেডিকেল কলেজে নাকি গরু মৌসের চিকিৎসা হতো বামফ্রন্ট আমলে, কিন্তু আজ সারা কলকাতায় দেখা গেছে কার কুকুরের ডায়ালিসিস হয়েছে কলকাতায়। এইটা নিয়ে উনি কি বলবেন? আর যে পৌরসভায় বললেন এত কাজ হয়েছে, সেই পৌরসভার যারা কর্মী তাদেরকে আপনারা বেতন পর্যন্ত দিতে পারেন না, তার জন্য 2-3 মাস ছাড়া কাজ বন্ধ থাকে, সুইপারদের সব কাজ বন্ধ থাকে। এই ব্যাপারে উনি কি বলবেন? পেনশনভোগীরও বেশ, একই অবস্থা। আজকের উত্তর অবশ্যই নির্মলবাবু। পেনশনভোগীরাও বেতন আমি পায়নি। একজন আসছি শঙ্কর বাবু। আমার প্রশ্ন তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন,
যে গ্রামে গঞ্জে শহরে যত তৃণমূল নেতা আছে তাদের বিল্ডিং গুলো হলো কাদের টাকায়? বেশ তারা বেশ তো গরিব বেশ ছিলেন। বসুন বসুন তারা আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে নির্মাল্য চক্রবর্তী দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি শুনতে পেলাম আবারও আসবো বাকিদের কাছে আবারও যাব একটু বসুন ম্যাডাম বসুন আমি আপনার প্রশ্ন নিয়েছি আমি আবারও যাব আমি আসবো নির্মাল্য চক্রবর্তীর কাছে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক যে এই যে আপনি বলছেন গরু মোষের চিকিৎসা হতো সেখান থেকে উনি কটাক্ষ করেছেন কলকাতায় তাহলে কুকুরের চিকিৎসা কি করে হলো এক আর দুই ভদ্রমহিলা ওখান থেকে বলছেন যে গ্রামে গঞ্জে এই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে 50% গ্রামীণ এলাকা এই গ্রামীণ এলাকায় এত বড় বড় আপনাদের দলীয় নেতাদের কি করে সাতমহলা বাড়ি হলো না দিদি খুব ভালো প্রশ্ন করেছে দিদির কাছে আমার পাল্টা প্রশ্ন দিদি কি ওই লাইনে হাঁটতে চাইছেন বলে এই প্রশ্নটা ওনার মনে জেগেছে বিজেপির কি এটাই ইচ্ছে যে তৃণমূলকে দেখিয়ে কিভাবে বিরোধী থাকা অবস্থাতেই কি করে টাকা লুট করতে হয় এটা বিজেপির কাছ থেকে শিখতে হবে এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি না উনি বলছেন নির্মলবাবু যে তৃণমূল নেতাদেরই এই সাতমহলা বাড়ি হচ্ছে সেটা বিজেপির হচ্ছে কি উনি তৃণমূলকে এই জন্য প্রশ্নটা করছেন যে কি করে আমি আপনাকে যদি আপনি আমাকে সময় দেন আমি আপনাকে তথ্য খুলে দেখিয়ে দেবো হ্যাঁ এই সরকার মামাটি মানুষের সরকার যারা এখানে উপস্থিত আছে তারা বিজেপি হোক তৃণমূল হোক সিপিআই হোক কংগ্রেস হোক তারা যখন দুয়ারে সরকারের লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ডটা করেছে তখন কিন্তু দুয়ারে সরকারে দেখা হয়নি তিনি কোন পার্টি করেছেন এখানে যারা উপস্থিত আছে তারা যে ওয়ার্ড থেকে বিলংস করে তাদেরকে জিজ্ঞেস করুন যখন বাড়ি হয়েছে তাকে এটা জেনে বাড়ি দেওয়া হয়নি যে তিনি সিপিএম করেন না তৃণমূল করেন না বিজেপি সেটাই তো স্বাভাবিক এটাই প্রশাসনের কাছে সেটাই প্রত্যাশিত এক মিনিট এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা উত্তর দিচ্ছেন তো আপনার কথার উত্তরটা শুনে নিয়ে আমি আসবো আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যারা এখানে বসে আছে তাদের কেউ হাত তুলে বলতে পারবে না আয়ুষ্মান ভারতের কার্ড আছে কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ড আছে আমি তো কথা বলছি নির্মল্য বাবুর কাছে আমার প্রশ্ন যেটা ম্যাডাম বলছেন যে তৃণমূল এই কথাটাও কিন্তু উনি বলেননি যে তৃণমূলের জমানায় সিপিএম বিজেপি কংগ্রেস দেখে এদেরকে ভাতা দেবো না ওদেরকে ভাতা দেবো ব্যাপারটা এটা বলেননি কিন্তু উনি বলেছেন যে শুধুমাত্র তৃণমূল যারা নেতা বা যারা স্থানীয় নেতা তাদেরই বাড়িটা বড় হচ্ছে সরকার টাকা দিচ্ছে সে লক্ষ্মীর ভান্ডার হয়তো সিপিএমও পাচ্ছে বিজেপিও পাচ্ছে কংগ্রেসও পাচ্ছে তৃণমূলও পাচ্ছে দেখুন কিন্তু বাড়িটা হচ্ছে সাতমহলা আমি আজকের এই অনুষ্ঠান থেকে নাম করে কাউকে বিব্রত করতে চাই না এখানে শঙ্করবাবু আছেন তিনিও জানেন যে বিজেপি যারা করছে তাদের 5 বছর আগে কি অবস্থা ছিল এবং আজকের দিনে কি অবস্থা হয়েছে এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি সেন্ট্রালের পয়সা 100 দিনের কাজের টাকা বন্ধ আবাস যোজনার টাকা বন্ধ কিন্তু সেন্ট্রাল থেকে বিজেপি করার জন্য পার্টিদের টাকা সেই টাকা কিন্তু অনায়াসে ঢুকছে তার যে অপব্যয় কিন্তু বিজেপি দিতে পারবে না বেশ বুঝলাম আসবো শঙ্কর গুছাইদের কাছে প্রশ্ন ভারতীয় জনতা পার্টির মানে ওখান থেকে ভদ্রমহিলা যিনি কথা বলছেন আমি জানি না উনি ভারতীয় জনতা পার্টির করেন কিনা বা অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী হতেই পারে তার ব্যক্তিগত যে অভিজ্ঞতা তিনি বলছেন যে তৃণমূল নেতাদের সাতমহলা বাড়ি হচ্ছে এটা কি সত্যি এবং ওর বক্তব্য যে এটা বিজেপিরও হচ্ছে আমার একটাই প্রশ্ন 1 কোটি ভুয়ো জব কার্ড পাওয়া গেছে আপনি বসুন আপনি কথা বলতে দিতে চাইছেন না জব কার্ড পাওয়া গেছে করলেই ঘর পাবেন দেখে নে অপমান করার রাইট নেই আপনার মন্ত্রীদের বাড়ি হচ্ছে তৃণমূল কংগ্রেস করলেই আপনি চাকরি পাবেন সাধারণ মানুষ কিছু পাবে না এটা নিয়ম হয়ে গেছে সেই জন্য কোটি কোটি টাকা ধরা পড়েছে শিক্ষামন্ত্রী জেলে গেছে কেন রিক্রুটমেন্ট স্ক্যাম ধরা পড়েছে এইটাই তো টাকা আরে তোমাদের পার্টিতে শুভেন্দু অধিকারীকে নিয়েছো যে ওপেন টাকা নিতে দেখা গেছে ওর বক্তব্যটা শুনেনি আজকে আমি যেটা বলছি বিজেপি পার্টি চলছে মাঝখানে কথা বলবেন না শঙ্করবাবু শেষ করুন আমার প্রশ্ন হচ্ছে এটাই তো বলছে যে কি হচ্ছে কোটি কোটি টাকা যে পাওয়া যাচ্ছে আজকে যে প্রত্যেকটা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের কোথায় বেকার সংস্থান কোথায় কর্মসংস্থান কোথায় চাকরি কোথায় কাজ বুঝতে পারলাম কেন আমি আসবো এই পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব বিরতির পর আবারও ফিরে আসছে এই আলোচনায়
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা আজকে ভোটের ক্যারাভান নিয়ে চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর টাউনে। যে অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের পক্ষ থেকেও তার জবাব দিচ্ছেন। আসবো রাজনৈতিক দলের পক্ষ থেকে কংগ্রেসের প্রার্থী শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কাছে। বলুন আপনার কি অভিজ্ঞতা, শুনি। আপনি কি জানতে চাইছেন বলুন তো নির্দিষ্ট করে। আমি এতক্ষণ ধরে তো এত কথা বলছিলাম, দিল আমি খুলে আপনাকে- বলো, দিল খুলে। আপনাকে আমি 3 মিনিট সময় দিলাম, আপনি মনের খুশিতে বলুন। আপনি বারবার দাঁড়িয়ে পড়ছেন তো, আপনার খুব মানে আপনার ভালো লাগছে না, আপনি 3 মিনিট একটানা বলুন। আমি কি বলবো, একটা অন্যদের 2 মিনিট দিয়েছিলাম। রাজ্য সরকার কেন্দ্র সরকার দুটো ব্যর্থ সরকার। আজকে তারা ব্যর্থতা ঢাকার জন্য একে অপরের দিকে দোষারোপ করছে এবং মধ্যিখানে তারা কথা বলে যাচ্ছেন। আমাদের যেটা খুব নির্দিষ্ট করে বক্তব্য, কেন্দ্র সরকার রাজ্য সরকারের ব্যর্থতার জন্য আপনি প্রথমে যে প্রশ্ন করেছিলেন কেন কংগ্রেসকে মানুষ চাইছে, এই কারণের জন্য কংগ্রেসকে মানুষ চাইছে। আজকে এই জিনিসটা এস্টাবলিশ হয়ে গেছে। ডেভেলপমেন্টের যে কথা বলছেন, আজকে পশ্চিমবাংলা থেকে 4,500 কারখানা বাংলা থেকে বাইরে বেরিয়ে চলে গেছে। আজকে কেন্দ্রের যে সমস্ত ব্যবসাগুলো ছিল, কারখানাগুলো ছিল, কেন্দ্রীয় সরকারের যে সংস্থাগুলো ছিল, আজকে সেই সংস্থা আদানি আম্বানির হাতে তারা সারেন্ডার করে দিয়েছে। আজকে উভয় দল তাদের ব্যর্থতা ঢাকার জন্যে একে অপরের ওপর দোষারোপ করে দিয়ে তারা আজকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তির বিরুদ্ধে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। এই মেদিনীপুর শহরের সার্বিক বিকাশ যে কথা আপনারা বলছেন, সার্বিক বিকাশ করতে হলে একটা দূর দেখতে হয়। আজকে 2026-এ দাঁড়িয়ে আমরা যদি 2040 ভাবতে না পারি, 2040 না ভাবতে পারলে আজকে মেদিনীপুরের ডেভেলপমেন্ট হবে না। মেদিনীপুর শহর শান্তির শহর, এই শহরের মানুষ শান্তিতে বসবাস করেন এবং সেই কারণে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং তার বাইরের থেকেও মানুষ মেদিনীপুর শহরে এসে বসবাস করছেন। আজকে মেদিনীপুর শহরে এসে যারা বসবাস করছেন তারা শান্তিতে বসবাস করছেন। অনেকের গাড়ি রয়েছে, অনেকের 2 হুইলার রয়েছে। মানুষের জনসংখ্যা বাড়ছে, 4 চাকার গাড়ি বাড়ছে, 2 চাকার গাড়ি বাড়ছে। আজকে তাদের জন্য যানজট, তাদের গাড়ি রাস্তায় বেরোবে, তারা রাখবেন, তারা বাজারে যাবেন, তারা দোকান করবেন, সব কিছু করবেন। আজকে সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত একটা পার্কিংয়ের প্রপার ব্যবস্থা না করা যায়, অর্থাৎ আজকে যদি মেদিনীপুরের আমরা ডেভেলপমেন্ট করতে চাই, মেদিনীপুরের বিকল্প রাস্তা এখনো পর্যন্ত তাঁতিগেড়িয়ার লেভেল ক্রসিংয়ে এখনো পর্যন্ত ফ্লাইওভার হলো না। ওখানে কেন হলো না আমরা জানতে চাইবো না? আজকে কে দায়ী? রাজ্য সরকার দায়ী না কেন্দ্র সরকার দায়ী? এই ফ্লাইওভারটা যদি আজকে হয়, আপনি যাবেন আগামীকাল আমার সঙ্গে, একটা ট্রেন যাওয়া এবং আসার মধ্যিখানে যে সময় থাকে, সেই সময় হাজার হাজার গাড়ি এবং মানুষ সেখানে দাঁড়িয়ে থাকে। ইউনিভার্সিটি রয়েছে, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সঠিক সময় তাদের পরীক্ষার জায়গাতে পৌঁছতে পারে না। আজকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য অনেক কথা বলা যায়, কিন্তু বাস্তবটাকে সামনে নিয়ে যদি কাজ করা যায় তাহলেই সাধারণ মানুষের উন্নয়ন হয়। আশা করি আপনার অভিযোগ সবকটা কভার করেছেন। আচ্ছা বেশ, এবার আমি আসবো পরের বিষয়ে। অনেকগুলো অভিযোগ যেমন রয়েছে, আসবো আবারও আপনাদের কাছে আসবো, অনেকগুলো বিষয় রয়েছে, সে বিষয়ে এক এক করে রাজ্যের শাসক দলের কাছ থেকে উত্তর চাইবো। এখানকার স্থানীয় মানুষের সঙ্গে যখন কথা বলেছি, তাদের কাছে একটা বড় অভিযোগ ছিল যে এই অঞ্চলে যে কৃষিজ যে সমস্ত বিষয়গুলো রয়েছে, তার মধ্যে ধান যেমন ফসল, তার পাশাপাশি আলু, এখানে বিপুল পরিমাণ আলু তৈরি হয়েছে, কিন্তু সেই আলুর জন্য না আছে হিমঘরের প্রপার ব্যবস্থা, আলুটাকে ভিন রাজ্যে পাঠিয়ে যাতে বিপণনের একটা ব্যবস্থা করা যায়, সেটাও এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বলে আপনাদের দলের বিরুদ্ধে অভিযোগ। আপনার জ্ঞানার্থে আপনার চ্যানেলের মাধ্যমে যারা দর্শকরা এই অনুষ্ঠান দেখছেন সবার অবগতির জন্য জানাচ্ছি যে গভীর চক্রান্ত কুৎসা বিরোধীদের পক্ষ থেকে আলু চাষিদেরকে নিয়ে তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছিল। গত 7 দিন আগে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গড়বেতায় জনসভা থেকে সরাসরি বলে গেছেন যে আলু চাষিদের যদি চাষ করতে গিয়ে ক্ষতি হয় তার ক্ষতিপূরণ রাজ্য সরকার দেবে। আলু চাষিরা যে আলু তুলছে সেটা স্টোরে থাকবে, সেখান থেকে রাজ্য সরকার সঠিক দাম দিয়ে তাদের আলু কিনে নেবেন এবং যারা আমি শেষ করি এবং যারা বাইরে স্টেটে আলু পাঠাতে চাইছে তারা নির্দ্বিধায় সেই আলু পাঠাতে পারবে। হ্যাঁ, এটা গত সপ্তাহে মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু তার হ্যাঁ আমি বলছি তো,
আমার প্রশ্নটা এখন হচ্ছে যদি আপনি বলেন যে এখন ইলেকশন চলছে, এখন কেন কিনছে না রাজ্য সরকার, আমার সেটা তো বক্তব্য সম্ভব না, সেটা আপনি সবাই আগে জানে। আগে আপনি তো আমার মুখে কথা বসাচ্ছেন। বলুন, আমার বলুন, প্রশ্নটা শুনুন। আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে এই বিষয়ে আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না, এমন না আলুটা কালকের থেকে এই জেলায় বা এই কেন্দ্রে উৎপাদিত হয়। না, এটা তো রাজ্য সরকার তো এই কিন্তু বছর এখনো পর্যন্ত প্রপার পরিকাঠামো হয়নি বলেই অভিযোগ। ভুল হচ্ছে। রাজ্য সরকার প্রথম থেকেই আলু চাষি, ধান চাষি যারা চাষ করে তাদের স্বাস্থ্য বীমা থেকে শুরু করে ন্যায্য দামে ফসল কেনা থেকে শুরু করে সবটাই রাজ্য সরকার করে বেশ, আসছে। দেখি আপনার- বিরোধীরা চক্রান্ত করে কুৎসা করে আলু চাষিদের বিভ্রান্ত দেখি আসবো করেছিল। CPI এর কাছে। তার এই উত্তর বিষয়ে মুখ্যমন্ত্রী সরাসরি CPI দিয়ে এর কি গেছেন। অভিযোগ বলুন। আমি একটু 1 মিনিট উত্তর দেবো, 1 আমি মিনিট। আমি আপনার কাছেও যাব। 1 মিনিট এই প্রশ্নের উত্তর। আলু চাষিদের সুরাহায় রাজ্য সরকারের কি উদ্যোগ সিপিআই দেখতে পায় এবং কি হওয়া উচিত ছিল বলে সিপিআই মনে করে? না না, আলু চাষির ব্যাপারটা এখন বলছে নির্মাল্য বাবু আর এবং মুখ্যমন্ত্রী এসে নাকি এটা সেটা সব ঠপের চোপ দিয়ে চলে গেছেন। না, আমি বলতে চাচ্ছি এতদিন যে আলু চাষি মারা যাচ্ছিল, আলু ফেলে রাস্তায় বিক্ষোভ করছিল, তখন কোথায় ছিলেন আপনারা? এখন নির্বাচনের জন্য ভোট বড়ই বালাই, ভাই, বলতে তাই এখন বাধ্য এসে সব হচ্ছি, এসে ঢপের চোপ দিয়ে দিয়েছে। কিন্তু আলু উড়িষ্যা- চাষি আত্মহত্যা আর করে ওরা বললেন, আপনি আমার মাঝে কেন বলছেন? আপনি লাল কার্ড দেখাচ্ছেন না ওনাকে? ওনাকে লাল কার্ড দেখান। হ্যাঁ, আমি বলছি কিছুদিন আগে অবধি সোনাকনিয়া বর্ডারে উড়িষ্যা আলু চাষি এখন বললেন যে যারা চাইবে তারা রাজ্যের বাইরে আলু পাঠাতে পারবে। সোনাকনিয়া বর্ডারে কত গাড়ি ধরেছে আপনি তার হিসাব রাখেন নির্মাল্য বাবু? আপনার জেলার এসপি কে জিজ্ঞেস করবেন সোনাকনিয়া বর্ডারে আপনার কত জ্ঞানার্থে জানাই, একসাথে উত্তর দেবেন, একসাথে উত্তর উনি দেবেন, সরাসরি নাম করে একসাথে উত্তর বলেছেন। দেবেন, দুজনে প্রশ্ন করবে একসাথে উত্তর দেবেন। সমস্ত আলুর শেষ করুন। গাড়ি সমস্ত আলুর গাড়িগুলো ধরে নিচ্ছে সোনাকনিয়া বর্ডারে, উড়িষ্যা বর্ডারে, আর এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে নই ছই চলছে। তারপর এখন ভোটের সময় এখন উনি বলছেন যে বিজেপি হেন করেঙ্গা টাইম আপ। বিজেপি আমি সবাইকে বলছি, আলু চাষিদের কি অবস্থা। আমি প্রচার করতে শালবনী ব্লকে গেছি, 5 দিন গেলাম শালবনী ব্লকে। আজকেও কলকাতা টিভি সাংবাদিকদের আমি অনুরোধ করব যে আপনারা শালবনী ব্লকের 5টা অঞ্চলে যান, দেখবেন এখনো পর্যন্ত মাঠে অনেক আলু আছে, চাষিরা তুলছে না। কারণ চাষিরা বলছে, নাম্বার 1 আলু বীজ আমরা কালোবাজারি করে বেশি টাকায় কিনেছি, আমরা লোন করেছি, আমরা সোনা বন্ধক দিয়েছি, এবং 1 টাকা 1.5 টাকা করে কিলো আলু চাষিদের কাছে তার দাম পাচ্ছে। আচ্ছা, চাষিরা এখানে আজকে কি ওই হিমঘর আছে, মানে সেই পরিকাঠামো কি আছে? নাম্বার 3, শঙ্করবাবু, আমি আপনাকে জানতে চাইছি, এখানে যেটা বলা হচ্ছে যে আলু চাষিরা তারা না পাচ্ছে দাম, সরকার তাদের দাম দিচ্ছে না, আর তাছাড়া প্রচুর হয়ে যাচ্ছে হয়তো আলু, কিন্তু সেটাকে হিমঘরের জন্য যে পরিকাঠামো সেটা কি আছে? হিমঘর এখানে অবশ্যই আছে, হ্যাঁ, সেটা কি তার কোনো পর্যাপ্ত নয়? তার কোনো পরিকাঠামোগত উন্নয়ন বা তার কোনো প্ল্যানিং। হ্যাঁ। 3 নম্বর বিষয় হচ্ছে, যতগুলো ওয়েস্ট বেঙ্গলের বর্ডার আছে, হ্যাঁ, যেগুলো থেকে আলু এক্সপোর্ট হয়, অনারেবল সিএম উনি বললেন, আমি বলিনি, যে 3-4 দিন আগে গর্বেতাই বলেছেন। কেন 3-4 মাস আগে বলেননি? কেন তার প্ল্যানিং করেননি? কেন উড়িষ্যা বর্ডার, ঝাড়খণ্ড বর্ডার, বিহার বর্ডারকে খুলে দেওয়া হয়নি? কেন এখানকার লরিগুলো যখন যাচ্ছে বাইরের রাজ্যে, আপনার টাইম ইজ আপ। কেন সেখানে আটকে দেওয়া হয়েছে? বেশ, বুঝলাম। আলুগুলো রাস্তায় পচে গেছে, চাষিরা দাম পাচ্ছে না, আত্মহত্যা করছে। বুঝলাম। আমি বলবো আপনি যান গ্রামে বেশ, গঞ্জে আমরা গিয়ে, চেষ্টা করবো আমাদের গড়বেতা, প্রতিনিধির মাধ্যমে সেই শালবনী, ছবি চন্দ্রকোনা তুলে টাউনে যান, আসবো কি অবস্থা নির্মলবাবুর দেখে কাছে আসুন। উত্তর শুনবো। বলুন। আমি প্রথমেই সিপিএম এর যিনি, সিপিআই এর যিনি প্রতিনিধিত্ব করছেন ওনার জ্ঞানার্থে জানাই, প্রকৃত সম্মান রেখেই জানাই, একবার একটু পেছনের দিকের ইতিহাসটা খুঁজে দেখবেন। আপনার জেলা পশ্চিম মেদিনীপুর জেলায় আপনাদের সরকার থাকাকালীন সবচেয়ে বেশি আলু চাষি এবং ধান চাষি আত্মহত্যা করেছে, তার রেকর্ড নজির সিপিএম পিরিয়ডে আপনারা গড়ে তুলেছেন। আর যেটা শঙ্করবাবু বললেন যে হিমঘর আছে, আমি তো এটাই বলার চেষ্টা করছি, হিমঘর আছে তিনি স্বীকার করছেন, এবং আলু চাষিরা নির্দ্বিধায় প্যাকেজিং করছে, প্যাকেজিং করে হিমঘরে আলু রাখছে, এবং মুখ্যমন্ত্রী বর্ডার এরিয়াগুলোতে কড়া 1 টাকা নজরদারির 50, কথা বলেছিলেন। 1 টাকা 50। আমি শেষ করি। কড়া নজরদারির কথা বলেছিলেন, তার কারণ ভোট এলেই বিজেপি পরিযায়ী পাখির মতো বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে দেখবেন তাদের নেতাদের। বেশ, বুঝলাম। 1 মিনিট শেষ করি। তাদেরকে কিন্তু ভোট ছাড়া অন্য সময় বুঝেছি। পাবেন না, আমি পরে এবং বিষয়তে আসবো। বাইরে থেকে আমাদের ছোট ছোট লাগোয়া করে রাজ্যগুলো সব করে- থেকে টাকা 1 ঢোকাচ্ছে টাকা বিজেপি 50, যেভাবে, বুঝেছি, তার বুঝেছি। নজরদারির এটা জন্য তো কোনো মুখ্যমন্ত্রী বেশ, কিন্তু বেশ, বারবার এই কথা বেশ, বলেছেন। বেশ, আমি পরের ইস্যুতে আসবো।
আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু, যেহেতু 50% প্রায় গ্রামীণ এলাকা, আমি শম্ভুনাথ বাবুর কাছে জানতে চাইবো তাদের কি অভিজ্ঞতা এই বিষয়ে। এখানে আমরা আসার সময় একটা বড় অভিযোগ পেলাম যে এখানে হাতির উপদ্রব খুব বেশি। আমরা শহুরে মানুষ, সেই উপদ্রব সম্পর্কে আমাদের সম্যক ধারণা নেই, মাঝে মাঝে আমরা ছবিটা দেখি। এই হাতির উপদ্রবের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু মানুষ আমাদের যেমন জানালেন যে পাড়ায় সমাধানের মাধ্যমে বেশ কিছু স্ট্রিট লাইট করে দেওয়া হয়েছে, কিন্তু আমি শম্ভুনাথ বাবুর কাছে জানতে চাই যে হাতির উপদ্রবে যে বহু মানুষের কখনো তাদের ফসল নষ্ট হচ্ছে, কখনো কিছু মানুষ মারা যাচ্ছেন, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কি স্থায়ী পদক্ষেপ করা হয়েছে বা কি পরিকল্পনা করা হয়েছে বলে কংগ্রেসের মনে হয়? আমরা ছোটবেলায় একটা কথা পড়েছিলাম, দাও ফিরে সে অরণ্য লওয়ে নগর। লহয়ে নগর। আজকে হাতিরা লোকালয় চলে আসছে, হাতিরা আজকে মাঠের ফসল তারা খেয়ে নিচ্ছে। হাতির বাসস্থান জঙ্গল, জঙ্গলে যদি পর্যাপ্ত খাবার থাকে তাহলে কোনো পশু পাখি তারা লোকালয়ে আসার তাদের কখনো দরকার হয় না। আজকে জঙ্গল কেটে দিয়ে অবৈধভাবে বিভিন্ন প্রমোটারের কাছে যারা ব্যবসা করার জন্য জঙ্গল কেটে দিচ্ছে, যত জঙ্গল আমার কমছে। বক্তব্য সেটা নয় শম্ভুনাথ বাবু, প্রশ্নটা হচ্ছে হাতি যাতে আসছি সময় নেই অত, না আমি আপনাকে টাইম দিচ্ছি। আমি না, আজকে যে মুহূর্তে জঙ্গল সংকুচিত হয়ে যাচ্ছে, হাতি লোকালয়ে বেরিয়ে আসছে। হাতি তাদের তো খাবার দিতে হবে, তারা খাবে কোথা থেকে? আজকে ময়ূরভঞ্জ থেকে হাতি চলে আসছে। ক্ষতিপূরণের ব্যবস্থা আছে? কোথায়? যদি হাতির জন্য ফসল নষ্ট হয় বা কোনো মানুষের মৃত্যু হয়, সেই ক্ষতিপূরণ কি সাধারণ মানুষ পাচ্ছেন? কোনটা ক্ষতিপূরণ? ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়। আপনি তথ্য নিয়েন, আপনি একটু চারিদিকে যেখানে হাতি যাতায়াত রয়েছে করিডোর, সেই জায়গাতে আপনারা খবর নিন। বিঘার পর বিঘা আলু, বিঘার পর বিঘা চাষের জমি নষ্ট করে দেওয়ার পর কতজন প্রকৃত অর্থে ক্ষতিপূরণ পেয়েছে? কংগ্রেসের মনে হচ্ছে যে বিষয়ে ক্ষতিপূরণ পাচ্ছে না। পাচ্ছে একটা ছোট্ট না। বিজ্ঞাপনে বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর আপনারা দেখছেন ভোটের ক্যারাভান। ভোটের ক্যারাভান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে। আমাদের সঙ্গে সামনে উপস্থিত রয়েছেন জনতা। আমি জনতার কাছে আবারও যাব, তাদের কাছ থেকে প্রশ্ন শুনতে, এখানে তাদের কি চাওয়া পাওয়া ছিল। সঞ্জীব, সামনে একজন রয়েছেন, প্রশ্ন শুনবো। প্রশ্ন করুন। মাইকটা তোমার হাতে রাখো, মাইকটা তোমার হাতে রাখো, উনি বলবেন। বলুন। আমার দুটো প্রশ্ন দুটো না, আছে। একটা প্রশ্ন করুন। না, দুটো করতে হবে। একটা সময় নেই, বলুন। আমার শঙ্করবাবুর কাছে প্রশ্ন হলো, উনি আয়ুষ্মান ভারতের কথা বলছেন। আয়ুষ্মান ভারতের কজন রুগী উপকার পেয়েছে, তার চেয়ে স্বাস্থ্যসাথী কার্ডে আমাদেরই চালু করতে দেয়নি। বুঝলাম। সঞ্জীব, নেক্সট এখানে এসো। এখানে একজন হাত তুলেছেন, বুঝতে পেরেছি। সঞ্জীব, এখানে এর কাছে যাও। চালু হলে আপনিও পাবেন 5 লাখ। আরে একজন হাত, আপনি মাইকটা ছাড়ুন, আমার প্রতিনিধি আছে আপনার মুখের সামনে মাইক রাখার জন্য। আমি আয়ুষ্মান প্রকল্পের কথা বলছি না। আপনার প্রশ্নটা বলুন। আমি বলতে চাই, স্বাধীনতার পরে এই মেদিনীপুরে দীর্ঘদিন কংগ্রেসের কাউন্সিলর ছিল, আমরা তখন ছোট। পরবর্তীকালে 15 বছর তৃণমূল কংগ্রেস এই মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান পদে আছে। কিন্তু এই মেদিনীপুরের অবস্থা কি বেহাল অবস্থা তা আপনারা প্রত্যক্ষ করেছেন। এই মেদিনীপুরে যানজট অবস্থা থেকে শুরু করে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। প্রশ্ন নেই, এখন অব্দি প্রশ্ন পেলাম না। পেছনে একজন কেউ হাত তুললেন মনে হলো, ওইখানে একজন ভদ্রমহিলা হাত তুলেছেন, আমি শুনেছি একজন ভদ্রমহিলা হাত তুলেছেন। সঞ্জীব, ভদ্রমহিলার কাছে যাও, প্রশ্ন পাই। প্রশ্ন করুন, প্রশ্ন বলুন ম্যাডাম, বলুন প্রশ্নটা বলুন। জজকোর্ট থেকে মেদিনীপুরের যে কোর্ট, একটাই কোর্ট আছে, বুঝতে পেরেছেন, জজকোর্ট থেকে কালেক্টরি অবধি অনেক সময় আমরা নাটক দেখেছি, কাউন্সিলর যায় দিয়ে ভাঙে। এত মানে ফুটপাতের পাশে এত দোকান কেন? ফুটপাত নেই কেন? কিসের জন্য নেই? আমরা এই আলোচনাটা করেছি ম্যাডাম, ধন্যবাদ। বসুন। সঞ্জীব, এদিকে এসো। এখানে আরেকজন হাত তুলেছেন। আমার শঙ্করবাবুর কাছে প্রশ্ন আছে। উনি বাংলা আবাস যোজনার কথা উনি বলছেন, আবাস যোজনার কথা নিয়ে মানুষের কাছে ভোট চাইতে আসছেন, কিন্তু যখন বাংলার আবাস যোজনা, বাংলার মানুষের অধিকারের টাকা, 100 দিনের টাকা, জল জীবন মিশনের টাকা দেওয়ার সময় আসে, তখন কিন্তু উনার দলেরই যারা বাংলার শীর্ষ নেতৃত্ব আছে তারা দিল্লিতে। বেশ, বুঝতে পেরেছি। শঙ্করবাবু প্রশ্ন বুঝতে পেরেছেন। আপনি বসুন ভাই, আপনি বসুন। আমি শঙ্করবাবুর কাছে প্রথমে আসবো। প্রধানমন্ত্রী আবাস যোজনা, উনি বাংলা আবাসের কথা বলেন। 1 কোটি ভুয়ো জব কার্ড পাওয়া গেছে, তার হিসেব দিলে আমরা অবশ্যই এটা হবে। আর যে টাকাগুলো পাঠাচ্ছে
তার 70% চলে যাচ্ছে কলকাতায়, আর 25% এখানে চলে যাচ্ছে, বেশ বেশ সুজয় বাবুদের ঘরে চলে যাচ্ছে। শঙ্কর বাবু, আমি নির্মাল্য বাবুর কাছে কিছু প্রশ্ন গেছে, তার তাই উত্তর সুজয় নির্মাল্য বাবু বাবুর এবং কাছ থেকে তার নেব। যারা আছেন আমি আসবো। 25% করুক, তারপরে হবে। বেশ শঙ্কর বাবু, আমি নির্মাল্য বাবুর কাছে ভদ্রমহিলা প্রশ্ন করেছেন যে ওই কোর্ট রাস্তা থেকে একটা রাস্তা, সেই রাস্তায় যানজট, অবৈধ দোকান, এই নিয়েই প্রশ্ন। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আপনি যথার্থ প্রশ্ন করেছেন এবং আমাদের আলোচনায় আজকে এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এবং আপনার জ্ঞানার্থে জানাই, মেদিনীপুর পৌরসভা এবং বর্তমান বিধায়ক তিনি ইতিমধ্যেই প্রশাসনিক বিষয়ে মেদিনীপুর শহর যানজট মুক্ত করার উদ্যোগ নিয়েছেন। ডিপিআর তৈরির উদ্যোগ হয়েছে এবং সেটা রাজ্য সরকারের কাছে ইতিমধ্যে পাঠানো হয়েছে। রাজ্য সরকারের কাছে নির্দিষ্ট কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব রাজ্য সরকার গৃহীত হলে আপনাকে আমি কথা দিতে পারি, মেদিনীপুর শহরে যে যানজটের সমস্যা, অবৈধ দোকান এবং অন্যান্য নির্মাণের ক্ষেত্রে যেটুকু ত্রুটি আছে, সেই ত্রুটি মুক্ত মেদিনীপুর শহর আগামী দিনে হবে। আমি আশা করব, আমি আশা করব নির্মল বাবু আগামী 5 বছর পরে একই কথাই বলবেন যে সুজয় বাবু পাঠিয়েছেন আর কাজ হচ্ছে না। একই কথাই বারবার আসছে। 15 বছরে হয়নি, 15 বছরে হয়নি, তাই আগামীতেও হবে না। গায়ের জোর করছেন কেন? এটা তো একটা বিতর্ক। আমি এর পরের যে বিষয়টিতে আসবো সেটা হচ্ছে গিয়ে প্রার্থী। যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থী নিয়েও তো অনেকে বক্তব্য থাকে। আমি প্রথমে আসবো শম্ভুনাথ চ্যাটার্জির কাছে। এই প্রার্থী তালিকা যখন আপনাদের দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, গোটা রাজ্যেই আমরা দেখেছি কংগ্রেসের প্রার্থীদের নিয়ে আরেক অংশের ব্যাপক ক্ষোভ। এখানেও আমরা দেখেছিলাম স্থানীয় নেতা শ্যামল ঘোষ, তিনিও বেশ বিক্ষোভ করেছিলেন। আপনার প্রার্থী হওয়া নিয়ে অসন্তোষ রয়েছে? না, বিষয়টা আমি বলি, পশ্চিমবাংলায় আমরা 49 বছর ক্ষমতায় নেই। আপনি প্রথম শুরু করেছিলেন, আমাদের ভোটের পার্সেন্টেজ 2%-এ নেমে গেছে। আজকে কংগ্রেসের পার্সেন্টেজ 2%-এ নেমে যাওয়ার পরেও 294টা আসনের জন্যে আমাদের 25,000 দরখাস্ত পড়েছে যারা প্রার্থী হবেন বলে। আমাদের সংসার বাড়ছে, বাংলার মানুষ তৃণমূল এবং বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে দলে দলে কংগ্রেসের সঙ্গে আসছেন। আর কংগ্রেসের সঙ্গে যেই মুহূর্তে তারা আসছেন, তাদের অনেকেই নিজেকে যোগ্য প্রার্থী বলে ভাবছেন। সেই যোগ্য প্রার্থী হওয়ার জন্যে তারা তাদের বক্তব্য দলের নেতৃত্বের কাছে জানিয়েছেন। সেইটারই বহিঃপ্রকাশ কোনো ক্ষেত্রে। শুধু তো মেদিনীপুর কেন্দ্র নয়, 6টা কেন্দ্র, পশ্চিম মেদিনীপুর জেলায় 6টা কেন্দ্রে প্রার্থী বদলের জন্য বলা হয়েছে। তার মানে কি দলের সঙ্গে কথা না বলে প্রার্থী দেওয়া হয়েছিল? আপনি খালি কংগ্রেসের কথা কেন বলছেন? আমি আগে কংগ্রেসের কাছ থেকে তো তৃণমূল বিজেপির উত্তর শুনবো না। আমি তৃণমূল বিজেপির কাছে যাবো কিনা আপনি দেখুন। আপনারটা আপনাকে জিজ্ঞাসা করেছি, উত্তর আমি আপনাকে খুব নির্দিষ্ট করে বলছি, আমাদের দলের জনসমর্থন বাড়ছে এবং আমাদের দলে যোগ্য প্রার্থীর সংখ্যা বাড়ছে। বেশ, প্রত্যেকেই ভাবতে পারে, বুঝলাম, অনেকেই ভাবছেন যে তিনি যোগ্য। ঠিক আছে, আমি আপনাকে প্রশ্ন করেছি, শঙ্কর গুছাই থেকে জানতে চাইবো। একই রকম ভাবে বিজেপির ক্ষেত্রেও আমরা দেখেছি প্রার্থী নিয়ে অসন্তোষ ছিল। আপনাকে নিয়ে কোনো সমস্যা হয়েছে দলের মধ্যে? আমাদের যারা বসে আছেন সামনে সমস্ত রাজনৈতিক দলের, যেদিন বিজেপির প্রার্থী ঘোষণা হয় সেদিন প্রায় বহু কর্মী সমর্থক শুধু নয়, তৃণমূল কংগ্রেসের অনেক শুভানুধ্যায়ী যারা আমার সঙ্গে সম্পর্ক রাখেন বা আমার সঙ্গে সম্পর্ক আছে, তারা বন্ধু বান্ধব, কেউ আমার কাছে পড়েছে, কেউ তাদের পরিবারদের আমার কাছে পড়াশোনা করেছে। আমি শিক্ষক যেহেতু, আপনাকে শুভেচ্ছা জানাই। সিপিএম কংগ্রেস থেকে শুরু করে মেদিনীপুরের আপামর জনগণ, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আপনার কাছেই আসছি, সবাই খুব খুশি। বেশ বেশ, আমি আপনাকে বিজেপির প্রার্থীকে নিয়ে বেশ মেদিনীপুরে আপামর জনগণ। আমার প্রশ্নটা শুনুন না, আপনার প্রশ্নটা শুনুন। শুভজিৎ রায় যিনি গতবারের প্রার্থী ছিলেন, আমরা শুনছি যে সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে শুভজিৎ রায় গোষ্ঠীর কেউ কেউ নাকি মনে করছেন যে শুভজিৎ রায় বাবুর প্রার্থী হলে দলের ফল আরো ভালো হতো। তারা, আমি একথা বলছি না, কেউ আমাদের এটা বলেছেন যে আপনি প্রার্থী হয়েছেন বলে তারা দলের হয়ে খাটবেন না, কিন্তু তারা মনে করেন এটা কি আপনার নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? দেখুন, একটা রাজনৈতিক দলের যখন প্রার্থী হয়, এটাই স্বাভাবিক, 8 জন 10 জন 15 জন 20 জন থাকতে পারে নাম, কিন্তু প্রার্থী হবে একজন। অবশ্যই হয়েছে। এবং আমার শুভজিৎ দা হচ্ছে আমার দাদা, তিনি আমার সিনিয়র। তিনি গতকাল যে নমিনেশন হয়েছিল, উনি নমিনেশন পর্বের মূল দায়িত্বে ছিলেন। উনি সব কিছু কাজ করেছেন, আমার সঙ্গে আমার একই গাড়িতে ছিলেন। সেজন্য এই সমস্ত উদ্ভ্রান্ত কথা কোনো মূল্য নেই। এবং বিজেপির প্রার্থীকে নিয়ে আপামর কর্মী, বুথ স্তরের কর্মী, 304টি বুথের কর্মী, 9টা অঞ্চলের কর্মী, 25টা ওয়ার্ডের কর্মী, আপামর জনগণ, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী,
সংস্কৃতি জগতের মানুষ, বেশ সমস্ত ধরনের মানুষ আজকে খুশি যে বিজেপির প্রার্থী শুধু বিজেপির নয়, মেদিনীপুরের জনগণের প্রার্থী হয়েছে। এটা সবার বুঝলাম, মতামত, বুঝলাম। আমার নয়। এটাই আমার বেশ, বড় বেশ, প্রাপ্তি। আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে যাব, কিন্তু তার আগে আমাদের আবারও একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়ে গিয়েছে। বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে প্রার্থী নিয়ে চর্চা চলছিল। আমরা দেখতে পেলাম যে কংগ্রেস এবং বিজেপিকে নিয়ে কিছু কথা ছিল, কিন্তু আমি যেটা নিয়ে এবার আলোচনায় আসবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে কর্মী সভায় বলেছিলেন, আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম। কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন, নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে যে কথা বলছেন সেখানে আর সূত্র মারফত বলার দরকার হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে বলছেন যে বিজেপির থেকে টাকা নিয়ে কেউ কেউ তৃণমূলকে দুর্বল করছে। এই জেলার কি অবস্থা? দেখুন, সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কিছু বলেন ভেবে চিনতে বলেন। এটা রায়নায় বলেছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ভেবে চিনতে বলেন। এবং তিনি জনসভা থেকে যাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন, যাদেরকে বলেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে। কিন্তু আপনাকে আমি আমার জেলার কথা যদি বলি, আমার বাঁদিকে কংগ্রেস প্রার্থী আছেন, ঢিলছোড়া দূরত্বে তাদের পার্টি অফিস, ওনার নাম ডিক্লেয়ারের পর পার্টি অফিস ভাঙচুর হয়েছে। বিজেপির পঞ্চম তালিকার মধ্যে শঙ্করবাবুর নাম খুব সম্ভবত চতুর্থ তালিকায় বেরিয়েছে। 3 নম্বর। এখানে 3 নম্বর, নিজেই বলছি 3 নম্বর। এখানে বিজেপি প্রার্থী পাচ্ছিল না। তার কারণ মেদিনীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস এতটাই শক্তিশালী। আমরাও শুনছিলাম নির্মল্যবাবুর নাম এবার মানে সুজয় হাজরার বদলে নির্মল্যবাবুকে প্রার্থী করা থাকতে পারে। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমরা টিকিট পাওয়ার আগে পর্যন্ত লড়াই করব, কিন্তু যিনি টিকিট পাবেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে জেতানোর দায়িত্ব সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। দলকে জেতানোর দায়িত্ব আছে, কিন্তু বিরোধী রাজনীতির পরিসর নেই। বিরোধীরা যখন কোনো কর্মসূচি করতে চায়, সেটা বাম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, তাদেরকে হয় আদালত থেকে অনুমোদন নিতে হয় বা তাদেরকে অনেক মানে করতেই দেওয়া হয় না। এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ আপনারা করতে পারেন, কিন্তু নির্বাচন কমিশন এবারে বিজেপির দালালি করতে গিয়ে যে নিকৃষ্ট আচরণ, মানে গোটা বছর ধরে এদের যদি কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে, তারা যদি কোনো হল বা মাঠে এই কর্মসূচি পালন করতে চান বা কোনো র্যালি করতে চান, দেওয়া হয় না। 10টা লোক যাদের জোগাড় করার ক্ষমতা নেই, তারা কি কর্মসূচি করবে? তারা তো অভিযোগই করবে। বেশ, দেখি সিপিআই এর কাছে আসি। 10টা লোক জোগাড় করার ক্ষমতা নেই। এদিকে বামেদের কাছ থেকে আমি এই অভিযোগটা প্রথম পেয়েছি রাস্তায় আসার সময়। একমাত্র এই যে একটু বলে শূন্য পাওয়াই বামেরাই পারে এখনো ব্রিগেড ভরাতে, একমাত্র বামেরাই পারে ব্রিগেড ভরাতে এখনো আপনারা দেখেছেন যে সমস্ত যে রাস্তার আন্দোলনে অধিকার ছিনিয়ে নেওয়ার আন্দোলনে আমরা বামেরাই সবার আগে থাকি। বেশ, ঠিক আছে, আমরা কিন্তু ওই আবার ওই জায়গায় আসবো, ওই যে খাটের তলায় আর লুকিয়ে লুকিয়ে টাকা নিয়ে চাকরি দেওয়া, মানে বেকারের যে শিক্ষিত ছেলেটা যার অধিকার, তার অধিকার আমরা হরণ করে নেওয়া, আমরা এখনো মানুষ ভুলেনি। সেই জন্য আমরা বামফ্রন্টরা এখনো, যখন আমাদের মাননীয় বলেছিলেন কি যে নাকি দূরবীন দিয়ে দেখতে হয়, র্যালি করতে পারেন, র্যালি বা কোনো রাজনৈতিক মেদিনীপুর শহরে আপনারা দেখতে পাননি হাজার হাজার লোক নিয়ে নমিনেশন দেওয়া হয়েছে খড়গপুর শহরে, মেদিনীপুর শহরে। এই অঞ্চলে রাজনৈতিক কর্মসূচি আসবো বিজেপির কাছে, শুনি বিজেপি কি মনে করছে। দেখুন, গত প্রায় 2 বছর ধরে আমাদের প্রায় 65টা র্যালি আমাদের হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে। আমি এই জেলার পরিস্থিতিটা এবং এই জেলাতে হয়েছে, গড়বেতাতে হয়েছে, আমাদের কেশিয়াড়িতে হয়েছে, মেদিনীপুরে হয়েছে। পুলিশ বলছে আমাদের পারমিশন নেই। এটা বারবার ঘটছে, একবার নয়। এবং আমরা অনারেবল হাইকোর্ট থেকে আমরা সেই পারমিশন নিয়ে র্যালি করেছি। এই যে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার যে চক্রান্ত, সেই চক্রান্ত আমি বলছি এটা নির্লজ্জ মানুষের পরিচয়। তোমার সাথে ছিলাম, সেখানেও
আমাদের অনারেবল এলওপির প্রোগ্রাম ছিল, বেশ, আমিও বুঝলাম। হাইকোর্ট থেকে বুঝতে এসেছি পেরেছি। permission। একটু আগে উনি বলছেন, আমরা গর্ব করে বলতে পারি ওই 500,000 টাকা দিয়ে 500,000 টাকা দিয়ে আমরা লোক আনি দাঁড়িয়ে দিতে, আমরা 500,000 টাকা দিয়ে লোক আনি দাঁড়িয়ে দিতে। বাধা দেওয়া হয় কি হয় না? আপনাদের র্যালি করতে বাধা দেওয়া হয় কি হয় না? আজকে তো অধীর চৌধুরীর ওপর গতকাল ধরে যে আজকে যে হামলা চলছে, তোমারটা বলো না। আমার কথা নয়, আপনাদের দল এই বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক কর্মসূচি করতে পারে কি পারে না? এই বিধানসভা কেন্দ্র বলে নয়। আপনি কেন বারবার এই কথা বলছেন? বাংলার রাজনীতিকে এড়িয়ে যাচ্ছেন কেন? এই বিধানসভা নিয়েই তো দিবে। শুনুন শম্ভুনাথ বাবু আমাকে একটা প্রশ্ন করেছেন, কেন বাংলার রাজনীতি এড়িয়ে যাচ্ছি? বাংলার রাজনীতিটা করতে হলে রাজধানীতে কলকাতার বুকে স্টুডিওতে বসে প্রোগ্রামটা করতাম, স্টুডিওটা এখানে নিয়ে আসতাম না। সেই জন্যই আপনাকে বারবার প্রশ্ন করছি, আপনি আমার উত্তর দিতে পারেননি। পরবর্তী প্রশ্নে আসছি আমি। আমাদের কাছে যা আপনারা আমি আপনাকে একই সময় কথা দিয়েছিলাম, বলছেন। আপনাকে আমি সময় দিয়েছিলাম, আপনি একই বলতে কথা। পারেননি। আমি আসবো পরবর্তী বিষয়, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে দেখতে পাওয়া যাচ্ছে 2021-এ যে জয়ের ব্যবধান ছিল, সেখানে 2024-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী যে ব্যবধানে জিতে রয়েছেন সেটা মাত্র 2170। তার মধ্যে আবার এসআইআর এ নাম বাদ গেছে 25,572। তৃণমূল কি উদ্বিগ্ন? আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, একটু বেশি সময় চাইবো আপনার কাছে। না নির্বাচন কমিশনকে যেভাবে তো আপনাকে বিজেপি বেশি সময় দিচ্ছে। বলবি তো, শুরু থেকেই আপনাকে তো বেশি সময় দিচ্ছে। নির্বাচন কমিশনকে বিজেপি যেভাবে দালালে পরিণত করে মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিবদের রাত্রি 12টায় ট্রান্সফার করেন, এই দ্বিচারিতা, এই অহংকার, গণতন্ত্রকে বুড়ো আঙ্গুল দেখানো, সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখানো, এই জিনিস পশ্চিমবাংলা বিগত কোনো ইলেকশনে দেখতে পায়নি। আর বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগাক, ইডিকে, এক মিনিট শেষ করবো, ইডিকে কাজে লাগাক, সিবিআই কে কাজে লাগাক, মিথ্যাচার করুক, মিডিয়ার একটা শ্রেণী থাকুক, আমাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তার সাথে মানুষ আছে। এবং তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভোট হয়, সারা দেশে ভোট হয়, কোথাও ভোটের দিন গন্ডগোল এভাবে হয় না। আমার প্রশ্নের উত্তর দেবেন? বুথ জ্যাম হয় না, ছাপ্পা হয় না, রিগিং হয় না, এখানেই হয়। আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন? বলুন। 2170 ভোটে এগিয়ে রয়েছে লোকসভায় তৃণমূল কংগ্রেস। এটা এই ভোটের ক্ষেত্রে খুব একটা বড় ফ্যাক্টর নয়, আমরা সকলেই জানি। তার মধ্যে এসআইআরেও 25,000 নাম বাদ গেছে। এটার জন্য কি আপনারা বেশিভাবে উজ্জীবিত যে এই কেন্দ্রে আপনারা আত্মবিশ্বাসী যে জিতবেন বলে? দেখুন, অনেক মৃত ভোটার, ফেক ভোটার, ডাবল ভোটারকে নিয়ে তৃণমূল কংগ্রেস জিতে আসছিল। এবং এখানে আমি সর্বস্তরের যারা সমর্থক আছেন তাদেরকে বলছি করজোড়ে যে আগামী প্রজন্ম, শিক্ষিত সমাজ শেষ হয়ে গেছে, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তারা কোনো কিছু কাজ পাচ্ছে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন আগামী নির্বাচনে বিজেপি জয়লাভ করলে 5 বছরের যে বয়স সীমা সেটা গ্রেস দেওয়া হবে, 8ম পে কমিশন চালু হবে, ডিএ একটা অধিকার সেটা দেয়া হবে, এবং বেকার যারা আছে তাদের জন্য কর্মসংস্থান হবে। তাই আগামী ইলেকশনে আমি সর্বস্তরের মানুষকে আহ্বান করব এখান থেকে যে মেদিনীপুরের কৃষ্টি সংস্কৃতি, মেদিনীপুরকে বাঁচাতে গেলে আপনারা আপনি কি মনে করেন শঙ্করবাবু, আপনি কি মনে করেন জনবিন্যাস বদলে গেছে এই কেন্দ্রে রাজ্যের না এই কেন্দ্রে? অবশ্যই বলতে গেছে। আজকে প্রধানমন্ত্রী কোচবিহারে দাঁড়িয়ে কথা বলেছেন। আমি বলছি এই কেন্দ্রে আপনি কি মনে করেন জনবিন্যাস বদলেছে? জনবিন্যাস নয়, আমি প্রথম দিন থেকে যেটা বলেছি, আমাদের দল বলেছে যে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা জরুরি। এবং নির্মলবাবুকে আমি মনে করে দিচ্ছি, এটা বিজেপি বা তৃণমূল করছে না। আমি সেটা বলছি না, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা জরুরি, আমিও একমত, আমার মনে হয় সামনে সবাই একমত। কোথায় স্বচ্ছ তালিকা তৈরি হচ্ছে? তার স্বচ্ছ তালিকা তৈরি হচ্ছে কি? জীবিত ব্যক্তিদের মৃত বলে ঘোষণা করা হচ্ছে, ডকুমেন্টেশন থাকা সত্ত্বেও ডিলিট করা হচ্ছে। বাবুরা যেমন জিজ্ঞাসা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে বলে বারংবার যেমন তৃণমূল কংগ্রেস বলছে রোহিঙ্গা ভোটার দেখাও, আমার এই প্রশ্নটা নয়। আমার প্রশ্ন জ্বালানি করছে নির্বাচন কমিশন মনে করে বিজেপি। এবং 2, এই কেন্দ্রে 11% সংখ্যালঘু ভোট আছে। আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা বলেছিলেন আমার তাদের ভোট চাই না। আপনি কি বলেন, আপনার কি ভোট চাই তাদের? অবশ্যই যারা চাই না সংখ্যালঘুদের ভোট চাই না ওদের।
আমি বলছি ওরা কোনো নির্মলবাবু মানুষের জানেন ভোটই না। পাবে না। নির্মলবাবু জানেন না। হিন্দুদের নাম কেবল বাদ গেছে, নির্মলবাবু জানেন না। মুসলমানদের নাম বাদ গেছে, নির্মলবাবু জানেন বেছে না। বেছে তৃণমূলের আমাকে বলতে দিন, ভোটারদের নাম বাদ আমাকে বলতে দিয়েছে। দিন। এই আমাকে নির্বাচন বলতে দিন। কমিশন বেশ, তারা বেশ, পরিণত বুঝলাম। হয়েছে বিজেপির। আমাকে বলতে তাদের দিন। অঙ্গুলি হিলনে, আমাকে বলতে অমিত দিন। শাহের অঙ্গুলি হিলনে আপনাদের আপনারা মনে করেন নিরীহ জনবিন্যাস বাঙালি বদলে গেছে? ভোটারদের বাদ দিচ্ছে। তৃণমূল মনে করে জনবিন্যাস বদলে গেছে? যদি আজ বাঙালি না করে, CPI তাহলে মনে করে জনবিন্যাস বদলে গেছে? বাঙালিকে জানতে হবে, বাঙালি ভোটারদের CPI মনে করে জনবিন্যাস বদলে গেছে? বাংলাকে বাঁচানো, বাঙালিকে অসল ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে। অসল ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে। অসল ব্যাপার এড়িয়ে যাচ্ছে। ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি করা হচ্ছে। ভোটার লিস্টে বিভ্রান্তি করা হচ্ছে। আসল জায়গায় এড়িয়ে যাচ্ছে। ধন্যবাদ। আপনারা এড়িয়ে যাচ্ছেন আসল লড়াই জায়গায়। করতে হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় বাংলা, ভারত মাতা কি, ভারত মাতা কি, ইনকলাব জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি।